৫ বছর আগে চরিত্রহীন অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দেওয়া স্ত্রীকে খুঁজে পেয়ে জাওয়াদ উন্মাদের ন্যায় করতে থাকে। জনসম্মুখে এলোপাতাড়ি চুমু দিতে থাকে তাকে। তারপর হুট করে নারীটিকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিয়ে হু হু করে কেঁদে দেয় সকলের সামনে। এমন সুঠাম দেহের অধিকারী পুরুষকে পার্ক ভর্তি মানুষের সামনে একটা নারীকে একবার চুমু, আবার পরপরই পাগলের মতো কাঁদতে দেখে আশেপাশের সকলেই তবদা খেয়ে যায়। তারা গোল গোল চোখে তাকিয়ে পুরো ঘটনা দেখতে থাকে। অন্যদিকে একজন পুরুষের অযাচিত স্পর্শে কিছুক্ষণের জন্য থমকে যায় পূর্ণতা, কিন্তু সেকেন্ডের মাঝে বুঝতে পারে কি হচ্ছে তার সাথে। পূর্ণতার সজ্ঞানে মাত্র দুজন পুরুষ তাকে স্পর্শ করার অধিকার রাখে। এক হলো তার জন্মদাতা পিতা, আরেকজন হলো তার সন্তানের পিতা। প্রথমজন বহু বছর আগে উপরওয়ালার প্রিয় হয়ে গিয়েছে, আরেকজন পূর্ণতার প্রিয় মানুষদের তালিকা থেকে অপ্রিয়দের তালিকায় নাম লিখিয়েছে। আর বাকি সব পুরুষদের জন্য পূর্ণতা নিজেকে হারাম করেছে। সেখানে আজ একজন পুরুষের এমন হঠাৎ করে জড়িয়ে ধরায় তার পায়ের রক্ত মাথায় উঠে যায়। কিন্তু তখনই পুরুষটির আকস্মিক কেঁদে ওঠায় পূর্ণতা হকচকিয়ে যায়। ধাক্কাধাক্কি লাগিয়ে সরিয়ে দিতে চায় নিজের থেকে দূরে, কিন্তু এমন স্বাস্থ্যবান সুপুরুষের শক্তির কাছে পূর্ণতার শক্তি নেহাতি চুনোপুটির মতো। পূর্ণতার নাসারন্ধ্রে এসে বাড়ি খায় একসময়ের প্রিয় পুরুষটির মোহনীয় গায়ের সুবাস। পূর্ণতার সব হুড়োহুড়ি অস্থিরতা আস্তে আস্তে থেমে যায়। তাহলে কি ইনি সে? স্পর্শ চিনতে পারে পূর্ণতা কিছুটা। বেহা মন আবারও আবদার করে ওঠে, ৫ বছর আগের মতোই পূর্ণ অধিকার নিয়ে এই টান টান সিনায় মাথা এলিয়ে রাখতে ঘন্টার পর ঘন্টা। কিন্তু না, সে একই ভুল আবারও করবে না। অধিকার তার উপরই খাটানো যায় যার সাথে একটা গভীর সম্পর্ক থাকে, ভালোবাসার সম্পর্ক। কিন্তু জাওয়াদের সাথে তো তার কোনো সম্পর্ক নেই। তাহলে কিসের অধিকার খাটাবে পূর্ণতা? নিজেকে নিজে প্রশ্ন করে সে। পূর্ণতাকে আরো চমকে দিয়ে জাওয়াদ আবারও তার সারা মুখে এলোপাতাড়ি চুমু দিতে থাকে। পাগলের মতো কিসব বলতে থাকে। কান্নার দাপটে পূর্ণতা কিছু বুঝতে পারছে না যদিও, কিন্তু জাওয়াদের এমন কাজে সে হতভম্ব হয়ে রিয়াক্ট করা ভুলে গিয়েছে। জাওয়াদ নিজেকে একটু সামলে নিয়ে পূর্ণতার গালে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে, পূর্ণ, তুমি কই গিয়েছিলে? এত পাষাণ কি করে হতে পারলে তুমি? আমাকে না এত বলে ভালোবাসো, এই তার নমুনা? এতগুলো দিন কি করে পারলে আমার থেকে দূরে থাকতে? কথাগুলো বলে জাওয়াদ পূর্ণতার কপালে কপাল ঠেকিয়ে পুনরায় ডুকরে ওঠে। এদিকে পূর্ণতার হুঁশ ফিরতে সে জাওয়াদকে নিজের থেকে দূরে সরাতে চায়, নিজের গাল থেকে তার হাত সরাতে চায়, কিন্তু এক হাতে প্লাস্টার করা থাকায় অন্য একটি হাত দিয়ে তেমন সুবিধা করতে পারে না। তাকে এমন অস্বস্তিদায়ক পরিবেশ থেকে রক্ষা করতে হাজির হয় আরিয়ান, পূর্ণতার কাজিন। সে একটা কল অ্যাটেন্ড করতে একটু কোলাহল থেকে দূরে গিয়েছিল, তখনই এসব হয়ে যায়। আরিয়ান জাওয়াদ ও পূর্ণতার কাছে এসে জাওয়াদকে ঝটকা দিয়ে পূর্ণতার থেকে দূরে সরিয়ে দিয়ে সে তাদের মাঝখানে এসে দাঁড়ায়। তারপর জাওয়াদের কলার খামচে ধরে তার মুখে একটা পাঞ্চ করে দেয় আরিয়ান। ঘটনার আকস্মিকতায় জাওয়াদ কিছুটা পেছনে সরে গিয়ে পড়ে যেতে নিলে তার বন্ধু মাহবুব এসে তাকে ধরে ফেলে। পূর্ণতা জাওয়াদকে মার খেতে দেখে ভয় পেয়ে যায়, তাই সে আরিয়ানের হাত টেনে ধরে তাকে সেই জায়গা থেকে নিয়ে যেতে চায়। কিন্তু আরিয়ান যায় না। সে পূর্ণতার থেকে নিজের হাত ছাড়িয়ে এনে আবারও মারতে যায় জাওয়াদকে। এমন সময় তাকে এসে আবারও আটকায় পূর্ণতা। সে আরিয়ানের হাত ধরে তাকে টানতে টানতে বলে, আরিয়ান, যথেষ্ট হয়েছে, চলো গাড়িতে বসো। আরিয়ান রাগে ফসফস করতে করতে বলে, তুমি আমাকে ছাড়ো পূর্ণতা, এই হারামির সাহস কি করে হয় তোমাকে স্পর্শ করার? কথাটা বলে সে আবারও মারতে নিবে। পূর্ণতা তার হাত ঝাপটে ধরে শক্ত করে টেনে নিয়ে যেতে চায় এই জায়গা থেকে দূরে। জাওয়াদ নিজেকে মাহবুবের নিকট থেকে সরিয়ে এনে আবারও পূর্ণতার কাছে যেতে চায়, কিন্তু একটা বাচ্চার গলার আওয়াজে থেমে যায়। জাওয়াদ কিছুটা ভরকানো চাহনি নিয়ে নিচের দিকে তাকালে দেখতে পায় বছর চারের একটা বাচ্চা ছেলে, যে কিনা নিজের বুকের সাথে একটা ফুটবল চেপে ধরে অশ্রুসিক্ত চোখে আরেক হাত দিয়ে পূর্ণতার হাঁটু ধরে রয়েছে। এখানকার এমন উত্তপ্ত পরিস্থিতি দেখে ছোট জানটা ভয় পেয়ে গিয়েছে। বাবুটা অন্যান্য বাচ্চাদের থেকে একটু বেশিই ফর্সা, আর চোখগুলো গ্রে কালারের। অদ্ভুত ধরনের কিউট বাচ্চাটা। জাওয়াত খেয়াল করে দেখে
বাচ্চাটা পূর্ণতাকে মাম্মা বলে ডেকে তার কোলে উঠতে চাইছে। জাওয়াদের বুকটা ধক করে ওঠে। পূর্ণতাকে আবার নতুন করে জীবন শুরু করেছে তাকে ফেলে দিয়ে। তাহলে এখন তার কি? সে কি নিয়ে বাঁচবে? তাহলে কি পূর্ণতাকে এতক্ষণ প্রোটেক্ট করা ছেলেটাই তার হাজবেন্ড? জাওয়াদ পূর্ণতার দিকে এগিয়ে না গিয়ে ভ্যাবলার মতো তাদের দিকে তাকিয়ে থাকে। পূর্ণতা আরিয়ানকে বলে, ভাইয়া, ওকে একটু আমার কোলে উঠিয়ে দাও না। আরিয়ান পূর্ণতার কথা মতো বাচ্চাটিকে তার কোলে তুলে দেয়, কিন্তু ছাড়ে না। নিজেও পাশ থেকে বাচ্চাটিকে ধরে রাখে, যাতে পূর্ণতার হাতের উপর কম চাপ পড়ে। পূর্ণতা বাবুটাকে নিজের সাথে আগলে নিয়ে আদুরে গলায় বলে, কি হয়েছে আমার তাজওয়াদের? আব্বু, তুমি ভয় পেয়েছো? ডোন্ট বি ক্রেট বাচ্চা। এই তো মাম্মি। তাজওয়াদ অর্থাৎ বাবুটা অর্ধ বাংলার ইংরেজি টোন মিলিয়ে বলে, মাম্মা, আমি বাঁচাই দিতে তাই। এখানে মনস্টার আছে। তাজ ভয় পাচ্ছে। আচ্ছা চলো বাসায় যাই। ছোট নানুমণি আমায় ফোন দিয়ে বলল সে নাকি তাজের জন্য কি সারপ্রাইজ মেক করেছে। চলো চলো, তাড়াতাড়ি বাসায় চলো। তাজ পূর্ণতার গলা জড়িয়ে ধরে হেসে দেয়। সন্তানের হাসি দেখে পূর্ণতার মনটা ভরে ওঠে। সে ঠোঁট দাবিয়ে তাজওয়াদের ফুলো ফুলো গালে চুমু খায়। তাজওয়াদ ও মাকে পাল্টা আদর দিতে সময় নেয় না। এতক্ষণ এসব কিছুই জাওয়াদ ও মাহবুব হা করে দেখছিল। আরিয়ানকে পূর্ণতার ভাই বলা সম্বোধন করাটা জাওয়াদের কর্ণগোচর হয়। জাওয়াদ মনে মনে বলে, ওই ছেলেটা যদি পূর্ণতার হাজবেন্ড না হয় তাহলে বাচ্চাটা কার? আমার কি? হঠাৎই জাওয়াদের 5 বছর আগের একটা দিনের কথা মনে পড়ে যায়। তার প্রশ্নের উত্তর সে পেয়ে যায় সেই ঘটনাটি মনে করার মধ্য দিয়ে। হ্যাঁ, বাচ্চাটি তারই। পূর্ণতা যখন দেশ ছেড়েছিল তখন সে প্রেগনেন্ট ছিল। বাচ্চাটার নামও তার সাথে মিলিয়ে রাখা। বয়সের হিসেব মতো ঠিকই আছে। জাওয়াদের চোখ আবার ছলছল করে ওঠে। সে দৌড়ে গিয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাজওয়াদ সহ পূর্ণতাকে জড়িয়ে নিজের বুকের সাথে নেয়। এতে করে পূর্ণতা ও তাজওয়াদ দুজনেই চমকে যায়। পূর্ণতার এক হাতে প্লাস্টার, আর এক হাতে তাজওয়াদ। তার কোনো হাতই খোলা নেই বলে সে জাওয়াদকে নিজের থেকে সরিয়ে দিতে পারছে না। এদিকে জাওয়াদ এত জোরে তাদের দুজনকে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে নিবে। হঠাৎই সে পূর্ণত তাজওয়াদকে নিজের বুকের থেকে সরিয়ে এনে দুজনকে এলোপাতাড়ি চুমু দিতে থাকে। তাজওয়াদ ভয় পেয়ে কেঁদে দেয়, পূর্ণতার গলা জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে বলে, মম, মনস্টার, হি উইল ইট আস। তাজওয়াদকে কাঁদতে দেখে পূর্ণতা বিচলিত হয়ে যায়। সে মোস্টামুষ্টি করতে করতে বলে, জাওয়াদ, ছাড়েন আমায়। আমার ছেলে ভয় পাচ্ছে আপনাকে। স্টে অ্যাওয়ে ফ্রম আস। এতক্ষণ আরিয়ান নিচে থেকে উঠে এসে পুনরায় জাওয়াদকে ধাক্কা দিয়ে পূর্ণতাদের কাছ থেকে সরিয়ে দেয়। একজন বডিগার্ড ও আরিয়ানের ড্রাইভারও এসে পড়েছে। তারা দুজন জাওয়াদকে ধরে রেখেছে। আরিয়ান ও পূর্ণতা তাজওয়াদকে নিয়ে পার্ক থেকে বের হওয়ার জন্য হাঁটা দেয়। পিছনে থেকে অনবরত জাওয়াদের ডাক। আকুতিতে অগ্রাহ্য করি। জাওয়াদ চিৎকার করে ডেকে বলছে, পূর্ণ, পূর্ণ যেও না প্লিজ। আমি সরি, ভীষণ ভীষণ সরি। আমার ছেলেকে আমার কাছে দাও একটু। এত পাষাণ হয়েও না পূর্ণ। আমায় ক্ষমা করো। প্লিজ, আমার কাছে ফিরে আসো। প্লিজ। পূর্ণতা গাড়িতে বসার আগে একবার জাওয়াতের দিকে ফিরে তাকায়। চোখে তারও পানি আর ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলে সে, কিন্তু দূরত্বের কারণে জাওয়াত শুনতে পায় না। আরিয়ান ও পূর্ণতা গাড়িতে উঠে বসতেই ড্রাইভার ও বডিগার্ডরা জাওয়াতকে ছেড়ে দিয়ে গাড়ির দিকে ছুট লাগায়। জাওয়াতও তাদের পেছন পেছন ছুট লাগায়, কিন্তু ধরতে পারে না তাদের গাড়িটাকে। বডিগার্ড ও ড্রাইভার গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করে। জাওয়াত দৌড়াতে থাকে চলন্ত গাড়ির পেছনে। জীবনের সবচেয়ে প্রিয় সম্পদগুলোকে ছোঁয়ার ব্যর্থ প্রচেষ্টা চালায় শেষবারের মতো, কিন্তু নির্মম ভাগ্য তাকে থামিয়ে দেয়। হঠাৎ এক পাথরে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় সে ধুলোমাখা রাস্তায়। গাড়িটিও ততক্ষণে মিলিয়ে যায় দৃষ্টির সীমানার ওপারে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে আবার ছুটতে উদ্যত হয় জাওয়াদ, কিন্তু পিছন থেকে মাহবুব তাকে শক্ত করে জাপটে ধরে। আর এগুতে দেয় না। তখনই ভেঙে পড়ে সে। 35 বছরের একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, অথচ কণ্ঠে ও আচরণে শিশুসম হাহাকার। মাহবুব, ছাড় আমাকে, যেতে দে আমাকে।
আমার সুখ আবারও ফসকে যাচ্ছে। পূর্ণ, পূর্ণ যেও না। আমার তাজওয়াতকে আমার বুকে ফিরিয়ে দাও একবার, প্লিজ। আল্লাহ, আল্লাহ, আমার প্রতি আর এত নিষ্ঠুর হও না। ওদেরকে ফিরিয়ে দাও আমায়। মধ্য রাস্তায় বসে পড়ে জাওয়াদ, বুক ভাসিয়ে কান্না করতে করতে আঁকড়ে ধরে মাহবুবকে। চারপাশের মানুষ থমকে যায় সেই হৃদয় বিদারক দৃশ্য দেখে। একজন পূর্ণবয়স্ক পুরুষের ভেঙে পড়া কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। কারো চোখ শুকনো থাকে না, কারণ সেদিন রাস্তায় শুধু জাওয়াদেরই নয়, তার এমন আর্তনাদ দেখে উপস্থিত অসংখ্য হৃদয়ের অশ্রু ঝরে। এদিকে আরো একজন নিজের চোখের অশ্রুতে বুক ভাসাচ্ছে। তাজওয়াতকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথাটা গাড়ির সিটে এলিয়ে দিয়ে অশ্রু বিসর্জন করছে আনাবিয়া আহমেদ পূর্ণতা, আহমেদ গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একমাত্র কর্ণধর। পূর্ণতার চোখ বন্ধ রেখেই বলে, টনি, ফ্লাইটের টিকিট কাটো আজকে রাতের। আমরা আজই ব্যাক করছি কানাডা। টনি, পূর্ণতার বডিগার্ড, বরাবরের মতো বাধ্যগত দাসের ভূমিকা পালন করে। পূর্ণতা অর্ডার দিতে দেরি, কিন্তু টনি নামক পূর্ণতার দেহরক্ষীর ফোন তুলে টিকিট কাটতে দেরি হয় না। এদিকে পূর্ণতার কথা শুনে আরিয়ান ধমকে উঠে টনিকে, এই বেটা, ফোন রাখ। পূর্ণতার দিকে ফিরে রেগে মেগে বলে, এই সেমরি, ব্যাক করবি মানে? আমার বিয়ে শেষ না করে কোথাও যাবি না তোরা। আরিয়ানের ধমকে ঘুমন্ত তাজ নড়ে চড়ে উঠতেই পূর্ণতা চোখ মেলে তাকায়। ছেলেকে নিজের সাথে আরেকটু আগলে নিয়ে তার পিঠে স্নেহের চাপড় মেরে আবারও ঘুম পাড়াতে ব্যস্ত হয়। চোখ ঘুরিয়ে আরিয়ানের দিকে কড়াভাবে তাকায়। তার এমন গরম চোখের চাহনি দেখে আরিয়ান ভয় পায় খানিকটা। কয়েক মিনিটের জন্য চুপচাপ থাকে। জাহিন পুনরায় গভীর ঘুমে তলিয়ে যেতেই পূর্ণতা গলার স্বর দাবিয়ে বলে, ব্যাক করছি মানে ফিরে যাচ্ছি। একটু আগে যার সাথে দেখা হলো, সে কে জানো? তাজওয়াদের বাবা ও তোর এক্স হাজব্যান্ড। নির্লিপ্ত গলায় বলল আরিয়ান। এক্স হাজব্যান্ড কথাটা শুনে পূর্ণতার বুকের ভেতর কেমন একটা চাপ খায়। সত্যিই কি যাওয়া তার এক্স? হয়তো। পূর্ণতা অন্য সব কথা ভাবা বাদ দিয়ে থমথমে গলায় বলে, অ্যাবসলিউটলি রাইট। আজ এত বছর পর দেখা হলো, তাসকে দেখে চিনতে পেরে গিয়েছে। কেমন করে চাইছিল তাসকে। নিশ্চিত সে ছেলের দাবি ছাড়বে না। আমি আমার সব হারিয়েছি, ওই লোকটাকে ভালোবেসেছিলাম। আমার ব্যক্তিত্ব, সম্মান, আত্মমর্যাদা শেষ পর্যন্ত আমার মাথার একমাত্র ভালোবাসার আশ্রয়স্থল আমার বাবাকেও। এত কিছু হারিয়ে তাও চুপচাপ চলে গিয়েছি তার জীবন থেকে। বাঁচার শেষ অবলম্বন হিসেবে বেছে নিয়েছি এই জানটা। ওকেও যদি আমার থেকে এখন কেড়ে নেয়, আমি কি নিয়ে বা কিসের জন্য বাঁচবো একটু বলতে পারো? এই জীবনে আমি আর কোনোদিন দেশে ফিরতে চাইনি, ওই লোকটার সাথে তাজের সাক্ষাতের ভয়ে। সেই ভয়টাই সত্যি হয়ে গেল। আমি আর একটা দিনও এদেশে থাকবো না। আমি আজই দেশ ছাড়বো। তারপর দেশ ছাড়ালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুই বলবি হ্যাঁ, কিন্তু আমি বলবো না। কারণ এটা কোনো স্থায়ী সলিউশন না। এমন লুকিয়ে চুরি আর কয়দিন রিত? দেশে তোর বাবার তিল তিল করে গড়ে তোলা হাজার হাজার কোটি টাকার কষ্টের বিজনেস তুই আরেকজনের কাঁধে চাপিয়ে দিয়ে অন্য দেশে সামান্য স্কুল শিক্ষিকা হয়ে জীবনযাপন করছিস। এটা কোনো সলিউশন আদৌ? পূর্ণ মলিন গলায় বলে, আমি তোমার উপর চাপিয়ে দিয়েছি ভাই? তুমি না বলো আমরা দুইজন আপন ভাই বোন, কিন্তু ভিন্ন মায়ের গর্ভের। তাহলে তোমার উপর চাপানো হলো কিভাবে? কিভাবে হয়নি বল? তোর বাবা মানে ছোট বাবা কত কষ্ট করে গড়ে তুলেছে বিজনেস। কার জন্য? তোর। সে আজ নেই। তাহলে তার অবর্তমানে এই দায়িত্ব কার ওপর বর্তায়? তোর ওপর। তাহলে তুই কেন তোর পাস্টের ভয়ে তোর বাবার এত কষ্টের অর্জন আমায় দিচ্ছিস? তোর কি উচিত নয় শক্ত হাতে বিজনেসের দায়িত্বটা নেওয়া? আর হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা আপন ভাই বোন, কিন্তু আমাদের বাবা মা ভিন্ন। কিন্তু তোকে আমার কথাটাও একটু ভাবতে হবে। আমার বাবারও কম বয়স হয়নি। সে এখনো অফিসের ঝক্কি সামলায়। আমি তার একমাত্র সন্তান হয়ে তার কাঁধে ভরসার হাত রাখতে পারছি না। কেন পারছি না? কারণ তুই তোর দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছিস। ছোট বাবার বিজনেস সামলে আমার দম ফেলার সময় থাকে না। সেখানে কিভাবে আমি আমার বাবার কাঁধে হাত রেখে বলি, বাবা, তুমি একটু রেস্ট নাও এখন, আমি আছি। জীবনের এই পর্যায়ে এসে পূর্ণতা আবারও একটা বড় ভাইয়ের অভাব অনুভব করলো। আজ যদি তার একটা বড় ভাই থাকতো, তাহলে তাকে এমন দায়িত্ব নিতে ভয় পেতে হতো না। সেও তাকে সকল ভয় থেকে আগলে রাখতো। এমন একা অনুভব করাতো না।
কিন্তু আফসোস, তার কেউ নেই। শুধুমাত্র তার সন্তান ব্যতীত। এমন না যে তার বড় বাবা, বড় মা আর আরিয়ান তাকে ভালোবাসে না। বাসে, তাও কোথাও একটা কিন্তু থেকেই যায়। আরিয়ান আবারও বলতে শুরু করে, আর কয়দিনই বা নিজের দেশ, নিজের আপন মানুষদের ছেড়ে ভিন দেশে পড়ে থাকবি একজনের ভয়ে। ভয়কে জয় করতে পারলেই জীবন সার্থক। দেখ, আমার কথায় তুই কষ্ট পেয়েছিস হয়তো, আমি জানি। কিন্তু আমারও তো কিছু করার নেই বল। পূর্ণতা আর কিছুই বলে না। ছেলেকে বুকের মধ্যে চেপে ধরে বাহিরের দিকে তাকিয়ে থাকে। সিলেটের প্রকৃতিকে বলা হয় বাংলার স্বর্গ। পাহাড় আর সবুজের যে অপরূপ মেলবন্ধন সেখানে পাওয়া যায়, তা মনকে মুহূর্তে প্রশান্ত করে তোলে। চারদিকে বিস্তৃত চা বাগান, যেন সবুজ গালিচা বিছিয়ে রেখেছে পাহাড়ের গায়ে। ঝর্ণা থেকে নেমে আসা সাদা জলের ধারা পাহাড়ি পথে বয়ে গিয়ে মিশে যায় ছোট ছোট নদীতে। কুয়াশাচ্ছন্ন সকাল, পাখির কিচিরমিচির, আর বাতাসে ভেজা মাটির গন্ধ, সব মিলে সিলেটের প্রকৃতি যেন কবিতার মতো। যখন গাড়ি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা বেয়ে চলে, দুপাশে দেখা যায় অসংখ্য গাছের সারি। কখনো শাল গজারির জঙ্গল, কখনো বাঁশঝাড়, আবার কখনো চা বাগানের শৃঙ্খলিত সবুজ। পাহাড়ের ঢালে ঢালে রঙিন বুনো ফুল ফুটে আছে। পাখির ডানার ঝাপটা শোনা যায় নীরবতার মাঝে। দূর থেকে দেখা যায় মেঘের দল পাহাড়ের গায়ে বসে আছে, যেন হাত বাড়ালে ছুঁয়ে ফেলা যায়। সব মিলিয়ে সিলেটের প্রকৃতি শুধু চোখে দেখার সৌন্দর্য নয়, এটা যেন মনকেও শান্তির এক অপরূপ স্পর্শ দিয়ে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পর সজীবতা নামক এক রিসোর্টের সামনে এসে পূর্ণতাদের গাড়িটি থামে। রিসোর্টের গেট পার হতেই যেন অন্য এক জগতে প্রবেশ করার অনুভূতি। চারিদিকে ঘন সবুজের বিস্তার। সজীব বৃক্ষরাজির ফাঁক দিয়ে সূর্যের আলো ছায়ার খেলা করছে। গেটের দুপাশে সারি সারি ফুলের গাছ, লাল হলুদ নীল রঙের যেন স্বর্গীয় কারুকাজ এঁকে দিয়েছে। রিসোর্টের সামনের খোলা প্রাঙ্গণে ঘাসের গালিচা বিছানো, যার উপরে হাওয়ার দোলায় সাদা কাশফুল দুলছে। কাজে ছোট্ট একটা কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে, যা টুপটাপ শব্দ মিলেমিশে যাচ্ছে চারপাশের পাখির ডাকের সাথে। পাথরের বাঁধানো পথ ধরে হাঁটলে দুপাশে দেখা যায় টবে সাজানো গাছপালা, সাথে ঝুলন্ত লতাগুল্ম যেন একে ঘিরে রেখেছে সবুজের আস্তরণে। দূরে পাহাড়ের সারি চোখে পড়ে, মেঘ এসে মাঝে মাঝে গা ঘেঁষে যায়। পুরো রিসোর্ট যেন পাহাড়ি প্রকৃতির সাথে একাত্ম হয়ে আছে। মানুষ বানালেও তাতে প্রকৃতির স্বাভাবিক ছোঁয়া অক্ষত রয়ে গেছে। টনি ব্যস্ত ভঙ্গিতে নিচে আগে বের হয়ে পূর্ণতার পাশের সিট খুলে দেয়। পূর্ণতার ছেলেকে এক হাত দিয়ে কষ্ট করে জড়িয়ে ধরে আরিয়ানের সাথে কোনরূপ বাক্যালাপ না করেই তার জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। পথে আরিয়ানের মা রোমানা বেগম ডাকলেও সে কানে নেয় না সেই ডাক। নিজের মতো করে রুমে চলে গিয়ে দোল লাগিয়ে দেয়। এতেই যেন রোমানা বেগম আরো ফুঁসে ওঠেন। কর্কশ গলায় বলেন, এহ, আমাদের খেয়ে, আমাদের পরে কত দেমাগ। এতিমদের এত দেমাগ থাকতে নেই। নিজে এক আপদ ছিল, ভেবেছিলাম বিদায় হয়েছে। কিন্তু আমার কপালে কি এত সুখ আছে নাকি? নিজের সাথে আরেকটাকে নিয়ে এসেছে এবার। যত সব আজাইরা উটকো মানুষজন। মম! হুঙ্কার দিয়ে ডেকে ওঠে আরিয়ান তার মাকে। রোমানা বেগম ভয় পেয়ে যান ছেলের এমন হুঙ্কার শুনে। সে খেয়াল করেনি পূর্ণতার পেছন পেছন আরিয়ানও এসেছে যে। খেয়াল করলে হয়তো নিজের আসল রূপটা বের করতো না। আরিয়ান রাগে থরথর করে কাঁপছে। সে ভাবতেও পারেনি তার মা এমন ছোট মন মানসিকতা নিয়ে থাকে। সে বড় বড় কদম ফেলে রোমানা বেগমের সামনে এসে ক্রোধান্বিত গলায় বলে, এসব কি বলছিলে মম? তোমার মাথা ঠিক আছে তো? আসলে বাবা, আমি ওসব বলতে চাইনি। ভু বলতে চাওনি, কিন্তু কি অবলীলায় বলে দিলে। বাহ মম, বাহ। তাই তো বলি, ছোট বাবাই মারা যাওয়ার পর কেন বনু এত তাড়াহুড়ো করে দেশ ছাড়লো? তুমি ওকে ম্যানুপুলেট করেছিলে না এসব বলে, যা তো কষ্ট পেয়ে দেশ ছাড়ে? রোমানা বেগম হুড়মুড়িয়ে বলেন, না না বাবা, আমি এসব কিছুই করিনি। আমি ওকে আগে কখনোই এমন কথা বলিনি। আজ একটু মেজাজ খারাপ ছিল, কি বলতে কি বলে ফেলেছি আমার মেয়েটাকে। তুই বল, তোর ছোট মা মারা যাওয়ার পর আমি কি ওকে নিজের বুকে টেনে নিইনি, আদর ভালোবাসা দিয়ে বড় করিনি? আজ একটা ভুলের জন্য আমার পূর্বের করা সব কাজের কথা ভুলে যাবি? আরিয়ান আর কিছু বলতে পারে না। সত্যিই বলছে তার মা। পূর্ণতার মা তার 7 বছর বয়সে মারা যান। তারপর থেকে তার মাই তাকে ও পূর্ণতাকে লালন পালন করে বড় করেছে।
সে কিছুটা শান্ত হয়ে বলে, ওকে কষ্ট দিয়ে কথা বলো না মম। মেয়েটা জনম দুঃখী। সুখের দেখা খুব কমই পেয়েছে ওর জীবনে। কেউ ওকে কষ্ট দিলে ওপরওয়ালা আমাদের কষ্ট দিবেন। আরেকটা কথা, ও না আমাদেরটা খায় আর না পরে। ছোট বাবাই ওকে যাতে কারো দাঁড়ে দাঁড়ে না ঘুরতে হয়, তাই জন্য সারাটা জীবন কষ্ট করে ইনকাম করে গিয়েছে। আমি যে অফিসে বসি সেই অফিসটা কিন্তু ওর বাবার। মানে বুঝতে পারছো তো? আর বাবার বিজনেসও দাঁড় করিয়ে দিয়েছে এই ছোট বাবাই। অকৃতজ্ঞ হয়েও না মা। রোমানা বেগম কুমিরের অশ্রু ফেলতে ফেলতে বলেন, ভুল হয়েছে আমার, স্বীকার করছি তো। তাও এতগুলো কথা শোনালি, এখন কি ওর পায়ে ধরে মাপ চাইলে তারপর থামবি? আরিয়ান বিরক্ত হয় মায়ের কথা শুনে, তাই সেখান থেকে নিজের রুমে চলে যায়। আরিয়ান চলে যেতে রোমানা বেগম নিজের চোখের পানি মুছে নেয়। তারপর দাঁত কিরমিরিয়ে বলে, ওই মেয়ের জন্য এত কথা শোনালি না আমায় আরিয়ান। দেখ ওই মেয়েকে আমি কি শাস্তি দিই এবার। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় আপন গতিতে ছুটে চলেছে গাড়িগুলো। পথের দুপাশে সবুজের সমারোহ যেন জীবনের প্রতিটি শ্বাসে নতুন সজীবতা ঢেলে দেয়। হঠাৎই চোখের সামনে ভেসে ওঠে গভীর খাদ, যেন অজানা রহস্যের আধার ঢেকে নিচ্ছে অন্তরকে। আর কিছু দূর এগোতেই পাহাড়ের বুক চিরে অবিরাম ছুটে চলেছে রূপালী জলের নাহার। সেই জলের কলতান যেন পাহাড়ি পাখির গানকে সঙ্গ দেয়। আবার চোখ ধাঁধানো ঝর্ণার ধারা, যে কাউকে ঘন্টার পর ঘন্টা মুগ্ধ করে রাখতে পারে। মাহবুব গাড়ি চালাতে চালাতে বারবার পাশের সিটে বসা জাওয়াতের দিকে চোরা চোখে তাকাচ্ছিল। কিছুক্ষণ আগেই যে ছেলেটা হাউমাউ করে কেঁদে বুক হালকা করেছে, সেই এখন অবিশ্বাস্য নীরবতায় ডুবে আছে। দুই চোখ একমুখে নিবদ্ধ ফোনের পর্দায়। সেখানে ভেসে আছে এক তরুণীর হাস্যোজ্জ্বল মুখশ্রী। মেয়েটার হাসি ছিল নির্মল, উজ্জ্বল, আর একটু গভীরভাবে তাকালে মনে হয় এ হাসির মধ্যে লুকিয়ে আছে আকাশ ভরা আনন্দ। নিচের পাটিতে ফুটে ওঠা সামান্য গ্যাস দাগ তার সৌন্দর্যে যেন অদ্ভুত এক নিখুঁত অসম্পূর্ণতা যোগ করেছে। সেই ত্রুটি সৌন্দর্যের পূর্ণতায় রূপ নিয়ে জাওয়াদের দৃষ্টি বন্দী করে রেখেছে। অবশেষে জাওয়াত ফোনটিকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে চোখ মুদল। চোখ বন্ধ হওয়ার মুহূর্তে নিঃশব্দে গড়িয়ে পড়ল এক বিন্দু অশ্রু। স্মৃতির ও যন্ত্রণার নীরব স্বাক্ষর হয়ে মাহবুব সেই ক্ষুদ্রতম অশ্রুবিন্দুকেও এড়িয়ে গেল না। তার দৃষ্টি ছিল শল্যের মতো সূক্ষ্ম, হয়তো এতটাই সূক্ষ্ম যে মানুষের ভেতরের অব্যক্ত বেদনা পর্যন্ত সে ধরতে পারছে। বলা বাহুল্য, মেয়েটি আর কেউ নয়, সে হলো পূর্ণতা, জাওয়াদের স্ত্রী ও সম্ভবত তারই সন্তানের মা। এইটুকু বিষয় মাহবুব আন্দাজ করল, কারণ মাহবুব গত 4 বছর ধরে পার্টনারশিপে জাওয়াদের সাথে বিজনেস করছে। সেই থেকে আজ পর্যন্ত অগণিতবার জাওয়াদকে মেয়ের ছবির সাথে কথা বলতে দেখেছে। সে দেখেছে কিভাবে এক প্রাপ্তবয়স্ক পুরুষ প্রিয়তমাকে হারিয়ে ছন্নছাড়া হয়ে যায়। উজ্জ্বল আকাশে হঠাৎই কালো মেঘে ঘনিয়ে আসে। কয়েক মিনিটের মধ্যে ঝুমঝুমিয়ে ধরণী কাঁপিয়ে বৃষ্টি নামতে শুরু করে। সিলেটে এমন আকস্মিক বৃষ্টি নতুন কিছু নয়। বৃষ্টির দাপটে সামনের রাস্তা দেখা যাচ্ছিল না দেখে মাহবুব গাড়িটা সদ্য কিছুদিন আগে চালু হওয়া একটা ছোট ক্যাফের সামনে পার্ক করে। তারপর জাওয়াতকে টেনে বের করিয়ে সে ক্যাফের ভেতরে চলে যায়। ওয়েটারকে 2 কাপ স্পেশাল চা অর্ডার দিয়ে এসে পুনরায় জাওয়াদের পাশে বসে পড়ে। তারপর আস্তে ধীরে জিজ্ঞেস করে, কি এমন হয়েছিল যার কারণে তোর এত ভালোবাসা সত্ত্বেও সেই পাষণ্ড নারী তোকে ছেড়ে যেতে দুবার ভাবেনি? গেল তো গেল, নিজের সাথে বাচ্চাটাকেও নিয়ে গেল। পূর্ণতাকে পাষণ্ড বলায় জাওয়াদের পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে খপ করে মাহবুবের কলার খামচে ধরে হিসিয়ে বললে, আরেকবার আমার পূর্ণতার নামে আজেবাজে কথা বলবি, সেদিনই তোর আমার ফ্রেন্ডশিপ শেষ। আমার পূর্ণতা পাষণ্ড না। ওর মতো কোমল হৃদয়ের মানুষ আমি জাওয়াদ আজ পর্যন্ত দুটো দেখিনি। তাই ফর দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট বারের মতো ওয়ান করলাম, এমন কথা জানি আমি আর কখনো না শুনি। আর ছেড়ে যাবেই বা না কেন? আমি কি ওকে ডিজার্ভ করি নাকি? আমার মতো অপদার্থ, মেরুদণ্ডহীন, নিম্নমানের লোক পূর্ণতার মতো মেয়ের ভালোবাসার যোগ্য না, একটুও যোগ্য না। যাওয়া তেমন কলার ধরায় উঁচু গলায় কথা বলায় ক্যাফে থাকা আরো কয়েকজন ছিল, তারাও তাদের দিকে তাকিয়ে আছে। মাহবুব একটু বিব্রত বোধ করে। সে নিজের কলার থেকে জোর করে জাওয়াদের হাত সরিয়ে দিয়ে বলে,
যে যা তাকে সেটাই বলেছি। না হলে এত ভালোবাসার পরেও যে ছেড়ে যেতে পারে, তার হৃদয় বলতে কিছু আছে নাকি? মাহবুব ইচ্ছে করে এসব কথা বলছে, যাতে জাওয়াদ রেগে উত্তেজিত হয়ে তাকে সবটা বলে। এমনটা করার কারণ হলো, বিগত বছরগুলো সে অগণিতবার এই বিষয়ে জাওয়াদকে জিজ্ঞেস করেছে, কিন্তু জাওয়াদ কিছুই বলেনি। আজ যদি উত্তেজিত হয়ে বলে, তাহলে সে নিজেও না হয় চেষ্টা করবে বন্ধুকে তার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে দিতে। মাহবুবের ধারণাটাই একদম ঠিক হয়েছে। জাওয়াদ পূর্ণতার ব্যাপারে এসব উল্টাপাল্টা কথা শুনে উত্তেজিত হয়ে যায়, আর রেগে উচ্চস্বরে বলে ওঠে, পূর্ণতা পাষণ্ড নয়, আমার পূর্ণতা হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ। ও আমায় ছেড়ে যায়নি, বরং আমি ওকে বাধ্য করেছি আমায় ছেড়ে যেতে। জাওয়াদের কথা শুনে মাহবুব হতভম্ব হয়ে যায়। জাওয়াত নিজেই বাধ্য করেছিল পূর্ণতাকে তাকে ছেড়ে যেতে, কিন্তু কেন? আর এখনই বা এমন আহাজারি আকুতি মিনতি কেন? দরজায় অনবরত নক করার আওয়াজে পূর্ণতার হুঁশ ফিরে। সেই বিকেলে এসেছে পর থেকে ছেলেকে বুকে নিয়ে যে বসেছে, আর ওঠেনি। ছেলেটাও মায়ের বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে, যেন তার সব সুখের খোঁজ এই মায়ের বুকে। পূর্ণতা দরজা খুলতে যাওয়ার আগে তাজওয়াতকে বিছানায় শুইয়ে দিয়ে ঠিক করে, এই প্রথমবার লং জার্নি করে ছোট যানটা ধকল সামলে উঠতে পারছে না আজও। তাই এত ক্লান্তি তার। পূর্ণতা তাজওয়াতকে শুয়ে দিয়ে দরজা খোলে। দেখতে পায় আরিয়ান এসেছে। তার হাতে বড় খাবারের ট্রে, মুখটা হাসি হাসি। আরিয়ান রুমে ঢুকতে ঢুকতে বলে, তোর বিদেশি ছেলে উঠেছে বনু? আসলো পর থেকে তেমন একটা কথাই বলা হলো না এখনো। পূর্ণতা জোড়াতালির একটা হাসি দিয়ে বলে, না ভাইয়া, প্রথমবার এতটা পথ জার্নি করলো তো, টায়ার্ডনেস কাটিয়ে উঠতে সময় লাগবে। আরিয়ান একটু দুঃখী দুঃখী মুখ করে বলে, মাই ব্যাড লাক। যাই হোক, খাবারের সময় নিচে গেলি না কেন? টি টেবিলের ওপর খাবারের ট্রেটা রাখতে রাখতে কথাটা জিজ্ঞেস করে আরিয়ান। পূর্ণতা কোনো উত্তর দেয় না, আবারও ছেলের পাশে বসে চুপ করে তাকিয়ে থাকে তার দিকে। আরিয়ান অপেক্ষা করে পূর্ণতার উত্তরের জন্য। একটু পর পূর্ণতা বলতে শুরু করে, ফ্যামিলির মেম্বারদের মাঝে আমাকে আর তাজকে অযাচিত লাগতো, তাই যাইনি। পূর্ণতা কথাটা শেষ করতে দেরি, কিন্তু আরিয়ান ধমক দিয়ে দেরি করে না। সে রাগান্বিত গলায় বলে, থাপ্পড় চিনিস বেয়াদব? তুই আর তাজ কি আহমেদ পরিবারের বাহিরের? সকলের মাঝে তোদের অযাচিত লাগতো কেন? কেন নিজেকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখিস সব সময়? পূর্ণতা অশ্রুসিক্ত চোখে মুখে হাসি ফুটিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, কারণ আমি ভালোবাসতে ভয় পাই। যাকে আপন ভাবি সেই এক না এক সময় হারিয়ে যায়। তাই সিদ্ধান্ত নিয়েছি, না আর কাউকে ভালোবাসবো, না কারো মায়ায় জড়াবো। দিন শেষে আমার জন্য কেউ নেই, আমার ছেলে ছাড়া। আমার নাম পূর্ণতা হলে কি হবে? আমার জীবনের সুখ শান্তি বরাবরই অপূর্ণ। আরিয়ানের ভীষণ মায়া লাগে পূর্ণতার কথাগুলো শুনে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবাকে ঘিরেই তার জীবনটা ছিল। সেই বাবাও 5 বছর আগে পূর্ণতাকে একা করে দিয়ে চলে গিয়েছে। মেয়েটা এতটাই অভাগী যে, যাকে জীবনের সবটা দিয়ে ভালোবাসলো, সেও কুকুরের মতো তাড়িয়ে দিল। আরিয়ানের ফোন বেজে ওঠে। ফোনটা বের করে দেখে তার ফিয়ন্সে ফোন দিয়েছে। আরিয়ানের মুখে হাসি ফুটে ওঠে। সে ফোনটা সাইলেন্ট করে রুম থেকে বের হওয়ার আগে পূর্ণতার মাথায় হাত রেখে বলে, এতটা নিঃসঙ্গ মনে করিস না নিজেকে। যার কেউ নেই তার ওপরওয়ালা আছে, আর ওপরওয়ালা কারো প্রতি এতটা নিষ্ঠুর হন না। তুইও সুখ শান্তি ভালোবাসায় পরিপূর্ণ হবি। কথাগুলো বলে আরিয়ান চলে যায় নিজের প্রেয়সীর সাথে কথা বলতে। নিজের রুমে এসে দরজা লাগিয়ে ব্যালকনিতে চলে যায় আরিয়ান। সেখানে গিয়ে আবারও কল লাগায় তার হবু বউ রুহিকে। কলটা রিসিভ হয় না প্রথমে। আরিয়ান ধৈর্য ধরে আরো 2-3 বার দেওয়ার পর কলটা রিসিভ হয়। কল রিসিভ করে রুহি কথা বলে না। মান হয়েছে তার। মেয়েটা এমনই। আরিয়ানকে যখন সে কল করে, আরিয়ান যদি কোনো কারণে সাথে সাথে রিসিভ করতে না পারে, তখন সে এমন অভিমান করে থাকে। আর আরিয়ানকে নানান রকমের গিফট দিয়ে তা ভাঙাতে হয়। তাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও আকদটা আরও প্রায় 1 বছর আগেই করা হয়েছে। রুহি এবার মাস্টার শেষ করেছে। এই 1 বছর আরিয়ান মেয়েটাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে। তার জীবনের প্রথম নারী বলে কথা।
আরিয়ান অধীর আগ্রহে অপেক্ষা করছিল কবে প্রিয়তমার পরীক্ষা শেষ হবে আর কবে তাকে নিজের বাড়িতে উঠিয়ে আনবে। অবশেষে তার আকাঙ্ক্ষিত দিনটি এসেই পড়েছে। কালকের দিনটা পার করে পরশুই রুহি তার বাড়িতে তার বউ হিসেবে আসতে চলেছে। এই খুশি যেন তার আর ধরছে না। আরিয়ান বেশ অনেকটা সময় নিয়ে রুহির অভিমান ভাঙায়। শুধু কথায় রুহির মান এবারও ভাঙে না। আরিয়ান তাকে প্রমিস করে তাদের হানিমুন থাইল্যান্ডে হবে। এটা শুনে মেয়েটা আর রাগ ধরে রাখতে পারে না। তারপর ব্যস্ত হয়ে পড়ে প্রেমালাপ করতে। রাত গভীর হতে থাকে, কিন্তু তাদের প্রেমালাপ শেষ হয় না। আরিয়ান তাদের বিয়ে নিয়ে তার পবিত্র স্নিগ্ধ অনুভূতিগুলো বলছে। সে বলে, রুহি, জানো, আমার এত খুশি লাগছে যে আমি তা শব্দে বলে বোঝাতে পারবো না। আমি কতটা অপেক্ষা করেছি তোমাকে বউ করে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। অবশেষে তা পূরণ হতে চলেছে। রুহি বেশ বিরক্ত বোধ করতে থাকে আরিয়ানের এমন ইমোশনাল কথাবার্তায়। সে বলেই বসে, হয়েছে তো বাবা, এত ইমোশনাল হয়ে যাওয়ার কি আছে? তাই বুঝতে পারছি না আমি। বিয়ে যেহেতু আমাদের হয়েছে, একদিন না একদিন আমায় তোমার বাসায় যেতেই হতো। এই স্বাভাবিক বিষয়টাকে নিয়ে এত খুশি হওয়ার কিছুই দেখছি না। রুহির এমন কাট গলায় বলা কথা শুনে আরিয়ানের এতক্ষণের সব খুশি, এক্সাইটমেন্ট দূর হয়ে যায়। সেখানে এসে ভর করে মলিনতা। সে নিষ্প্রাণ গলায় বলে, তুমি কি বিরক্ত বোধ করছো আমার কথায় রুহি? রুহি শেয়ানা প্রকৃতির মেয়ে। সে চট করে বুঝে যায় আরিয়ানের তার কথাটি পছন্দ হয়নি। আর আরিয়ানকে কিছুতেই অখুশি বা নারাজ করা যাবে না। তাহলে তার স্বর্ণের ডিমডা হাঁস হাতছাড়া হয়ে যাবে। এসব ভেবে সে তড়িঘড়ি করে বলে, আরু জান, তুমি কি আমার কথায় মন খারাপ করলে? আমি তোমায় হার্ট করে কোনো কথা বলতে চাইনি। আমি তো জাস্ট বলছিলাম, অনেকক্ষণ ধরেই তো আমরা এক টপিকে কথা বলছি, এবার অন্য টপিকে বলি কথা, প্লিজ। আরিয়ান আজকালকার জেনারেশনের ছেলেদের মতো এত চালাক চতুর না। বরং সে বড্ড সহজ সরল মনের একজন ছেলে। যাকে সে ভালোবাসে তার জন্য কলিজা ভুনা করে দিতেও সে পিছপা হবে না। এমন টাইপের ছেলে সে। তার মনে এত প্যাঁচ নেই। তাই সে রুহির এমন আহ্লাদে গলে যায়। তারপর তারা রুহির পছন্দের টপিকে কথা বলতে শুরু করে। মানে বিয়ের পর তারা কোথায় কোথায় ঘুরতে যাবে, আরিয়ান তার জন্য কি স্পেশাল গিফট রেখেছে, এসব। রুহি আরিয়ানকে আহ্লাদে স্বরে আবদার করে বলে, জামাই, বাসরাতে কিন্তু আমার ডায়মন্ডের সেট চাই চাই। সেটাই আমি পরের দিন আমাদের রিসেপশন পার্টিতে পরব। কি, মনে থাকবে তো তোমার? আরিয়ান হাস্যোজ্জ্বল গলায় বলে, আমার বেগম সাহেবা এই প্রথম কিছু একটা চেয়েছে। আর আমার তা মনে থাকবে না, এটা কখনো সম্ভবই না। আপনার আদেশ শিরোধার্য, ম্যাম। রুহি খুশি হয়ে ফোনের মধ্যেই তাকে সশব্দে চুমু দেয়। আরিয়ান ও প্রিয়তমাকে খুশি করতে পেরে ভীষণ খুশি হয়। বেশ জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছিল রংধনু নামক রিসোর্টের ব্যাকইয়ার্ডটা, কিন্তু ঘণ্টাখানেকের ব্যবধানে সেই জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশেপাশে অসংখ্য কাজ আর কাজ। সেই কাজগুলোর মাঝে বসে আছে এক অসম্ভব সুন্দর রমণী। আফজাল আহমেদ দৌড়ে মেয়ের কাছে এসে তার পাশে বসে পড়ে। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে রমণীটি তার রক্তলাল বর্ণের চক্ষু দ্বারা সেদিকটা তাকায়। নিজের জন্মদাতা পিতা ও তার ভালোবাসার একমাত্র আশ্রয়স্থলকে দেখতে পেয়ে রমণীটি নিজেকে আর আটকে রাখতে পারে না। বাবার বুকে আশ্রয় পড়ে শব্দ করে কাঁদতে থাকে সদ্য মন ভেঙে যাওয়া এই অপ্সরীটি। এই ধ্বংসস্তূপ তৈরি করার পেছনে যার অবদান, সে হলো আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র কর্ণধার ও আফজাল সাহেবের একমাত্র সন্তান, আনাবি আহমেদ পূর্ণতা। 20 বছর বয়সে বাবার হাত ধরে ব্যবসার জগতে তার পদার্পণ। সময়ের সাথে সাথে বাবার শিক্ষা ও নিজের বুদ্ধিমত্তার দ্বারা মাত্র 22 বছর বয়সী একজন তুখোর বিজনেস উইমেন বনে গিয়েছে। গত 1 বছর ধরে তাদের কোম্পানি সরকারি বেসরকারি সব টেন্ডারগুলো পেয়ে আসছে। এর পেছনে অবশ্যই পূর্ণতার মেধা, যোগ্যতা ও বুদ্ধিমত্তার জন্যই সম্ভব হয়েছে, যা বলার অপেক্ষা রাখে না। রূপে গুণে বুদ্ধিমত্তায় তিনি অনন্য পূর্ণতা। তার নামটা যেন সার্থক তার এসব গুণের কারণে। বংশীয় ব্যবসায়ী হওয়ার দরুন বিজনেসটা যেন তার রক্তের সাথে মিশে রয়েছে। বিজনেস জগতে তাদের সাথে টক্কর দেওয়ার মতো যোগ্য প্রতিদ্বন্দ্বী গত 1 দশকে দেখা মিলেনি।
সফলতার সাথে সাথে তাদের যেমন শুভাকাঙ্ক্ষী হয়েছে, তেমনি শত্রুও কম জন্মায়নি। অসাধারণ মেধা ও চোখ ধাঁধানো, মনোহর করা সৌন্দর্যের অধিকারী এই রমণী তার 22 বছরের জীবনে এমন একজন শ্যাম পুরুষের প্রেমে পড়েছিল, যে কিনা তারই অধীনস্থ একজন, তার বেতনে পোষা একজন সাধারণ কর্মচারী। ব্যক্তিটি হলো জাওয়াদ শেখ, তার অফিসের ম্যানেজার। 30 বছর বয়সী এই শ্যাম পুরুষও কিন্তু কম যোগ্যতা সম্পন্ন না। চরিত্রের স্বচ্ছতা, ব্যক্তিত্বের প্রখরতা ও বুদ্ধিমান এই পুরুষের গায়ের রং শ্যাম হওয়া সত্ত্বেও পূর্ণতা তাকে মন দিতে একবারের জন্য দ্বিধাবোধ করেনি। কিন্তু সেই শ্যাম পুরুষ যে তার কোমল মনটাকে নিজের হাতে রক্তাক্ত করলো যখন সে বলল, সরি, আই কান্ট অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল জাস্ট বিকজ আই এম এঙ্গেজড। কথাটা শেষ করে জাওয়াদ এই রিসর্ট থেকে বের হয়ে যায় হনহনিয়ে। একবারও পেছনে ফিরে তাকানোর প্রয়োজন অনুভব করে না। সে হয়তো দেখতে চায় না তার রিজেকশনে একটা মন ভাঙা মেয়ের করুণ সেই দৃষ্টি। অন্যদিকে প্রথম ভালোবাসার কাছে রিজেকশন পেয়ে পূর্ণতা যেন কোনো প্রতিক্রিয়া দেখাতেও ভুলে যায়। ছোটবেলা থেকে সে ছেলেদের থেকে একটা দূরত্ব বজায় রেখে চলেছে। স্কুল, কলেজ এবং বর্তমানে ভার্সিটিতেও তার কোনো ছেলে বন্ধু নেই। মেয়ে বন্ধুর সংখ্যাও নিতান্তই কম। তার সবচাইতে কাছের ও প্রিয় ব্যক্তিটি হলো তার বাবা। 7.5 বছর বয়সে যখন তার মা তাকে একটা রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে গিয়ে নিজেই পূর্ণতার সামনে মারা যান, তখন থেকেই পূর্ণতা বেশ চুপচাপ হয়ে যায়। তার মা মারা যাওয়ার প্রথম 1 বছর তো সে কারো সাথে কথাই বলতো না। তার বাবা অনেক কষ্ট করে তাকে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। তারপর থেকে আফজাল আহমেদই হয়ে যান পূর্ণতার সবচেয়ে কাছের মানুষটি। জাওয়াদের রিজেকশন পূর্ণতাকে কেমন অস্বাভাবিক করে তোলে। সে আপন মনে বিড়বিড় করতে করতে হঠাৎই ভায়োলেন্ট হয়ে যায়। তার ভেতর যেন কোনো অসুরের শক্তি ভর করে। ধ্বংসযজ্ঞ শুরু করে নিজের হাতে সাজানো ব্যাকইয়ার্ডে। রিসোর্টটা তার বাবার হওয়ায় কোনো স্টাফ তাকে কিছু বলতে ভয় পেয়ে যায়। তার চেয়েও বেশি ভয় পায় তার অস্বাভাবিক কর্মকাণ্ডে। রিসোর্টের ম্যানেজার কি করবেন ভেবে না পেয়ে তাড়াতাড়ি করে আফজাল আহমেদের কাছে ফোন লাগান। মেয়ের এমন অবস্থার কথা শুনে আফজাল সাহেব গাড়ি নিয়ে ছুটে আসেন রিসোর্টে। তারপর লেগে পড়েন মেয়েকে শান্ত করতে। পূর্ণতা অস্বাভাবিক আচরণ করার এক পর্যায়ে হঠাৎই অজ্ঞান হয়ে যায়। তার এমন অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনায় আফজাল সাহেব বেশ ভয় পেয়ে যান। পূর্ণতা তার মায়ের অ্যাক্সিডেন্ট নিজ চোখে দেখায় তার শিশু মস্তিষ্কে বেশ বাজে প্রভাব ফেলে এবং এক পর্যায়ে তাকে বেশ ট্রমাটাইজ করে তোলে। ডাক্তারের ভাষায় একে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে অভিহিত করা হয়। ডাক্তার আফজাল সাহেবকে বারবার করে সতর্ক করেছেন পূর্ণতাকে যেন কোনো বিষয় নিয়ে চাপ না দেওয়া হয় বা সে যেন নিজ থেকে চাপ না নেয়, তাহলে এতে করে তার মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এসব কথা স্মরণ করে আফজাল সাহেব আরো ভীত হয়ে পড়েন। সে একজন মেয়ে স্টাফের সহায়তায় তাকে একটা রুমে নিয়ে যান এবং পরবর্তীতে ডাক্তারকে কল করেন। ডাক্তার এসে পূর্ণতা চেক আপ করে তাকে কিছু ঔষধ দিয়ে যান এবং আফজাল সাহেবকে পুনরায় সতর্ক করে যান পূর্ণতার হেলথের বিষয়ে। সেদিনের পর পূর্ণতার মাঝে বেশ পরিবর্তন আসতে শুরু করে। নিয়মিত অফিসে যায় না, কারোর সাথে কথাও বলে না একমাত্র তার বাবা ছাড়া। খায় না ঠিক মতো, ঘুম সেটাও পূর্ণতার মর্জি মতো চলে। না খেয়েও না ঘুমিয়ে পূর্ণতার অপরূপ সৌন্দর্যে বেশ ভাটা পড়ে, যা সকলেরই চক্ষুগোচর হয়। পূর্ণতার এমন অবনতি দেখে আফজাল সাহেব বেশ চিন্তিত হয়ে পড়েন। একটা মাত্র সন্তান তার, সেই সন্তানটিও যখন ভালোবাসার অভাবে নিজের শরীর স্বাস্থ্য খারাপ করে ফেলে, তখন সেটা যে কোনো বাবার জন্য পীড়াদায়ক বিষয় হয়ে পড়ে। এদিকে পূর্ণতাকে রিজেক্ট করে দিও যাওয়াদের মাঝে কোনো গিল্টিনেস নেই। তার মতে সে তার বাগদত্তার প্রতি লয়াল থেকে কাজটি করেছে এবং কাজটি যৌক্তিক। কিন্তু কোথাও যেন পূর্ণতার শূন্যতা তাকেও ভাবাচ্ছে। একদিন আফজাল সাহেব অফিসে এসে জাওয়াতকে তার কেবিনে ডাকেন। তারপর তাকে পূর্ণতাকে বিয়ে করার প্রস্তাব রাখেন। জাওয়াত মানা করে দিলে সে জাওয়াতকে সম্পত্তির লোভ দেখায়। তার ধারণা জাওয়াত এত কোটি কোটি টাকা সম্পত্তির কথা শুনে নিজের বাগদান ভেঙে পূর্ণতাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। কিন্তু বিষয়টা হয় উল্টো। আফজাল সাহেবের এমন চিন্তা ভাবনার কথা শুনে তুখোর আত্মসম্মানী জাওয়াদের আত্মসম্মানে আঘাত হানে। সে বেশ অপমানিত, নিচু বোধ করে নিজেকে।
সেই সাথে পূর্ণতার সম্পর্কে তার চিন্তাধারাতেও আমূল পরিবর্তন আসে। সে ভাবে পূর্ণতা বড়লোক বাবার সেসব বকে যাওয়া সন্তান, যারা কোনো কিছু পছন্দ হতে সেটা নিজে হাসিল করতে না পারলে বাবা টাকা দিয়ে হাসিল করতে চায়। অজ্ঞতাবশত সেই পূর্ণতার নিখুঁত ও খাঁটি ভালোবাসাকে শুধু ভালো লাগা ভেবে নেয়। আফজাল সাহেব তাকে বিষয়টা ভাবতে বলে নিজে মিটিং এর উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে জাওয়াদের সব ক্ষোভ গিয়ে পড়ে পূর্ণতার উপর। সে তৎক্ষণাৎ পূর্ণতাকে ফোন দিয়ে অফিসের পাশের কফি শপে আসতে বলে জরুরি ভিত্তিতে। পূর্ণতা তো নিজের শ্যামসুন্দর পুরুষের ফোন পেয়েই অস্থির হয়ে গিয়েছে। সে ভাবে জাওয়াদ হয়তো তার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে তাকে ডাকছে। বেশ প্রফুল্ল চিত্তে পূর্ণতা আসে জাওয়াদের সাথে দেখা করতে। যেই দেখা করায় বদলে যায় তাদের সকলের ভবিতব্য। সূচনা হয় এক নতুন ও অমীমাংসিত অধ্যায়ের। বর্তমান। মম, আই নিড টু গো টু ওয়াশরুম ইমিডিয়েটলি। ঘুম ভাঙা গলায় তাজ কথাটি বলে ওঠে। অতীতের তিক্ত স্মৃতি থেকে বের হয়ে এসে পূর্ণতা ছেলেকে নিয়ে যায় ওয়াশরুমে। তারপর ফ্রেশ করিয়ে নিয়ে এসে খাওয়াতে বসে তাকে। 2 লোকমা খাবার খাওয়ার পর তাজ আর খেতে পারে না ঝালে। ছেলেটা অবিকল তার বাপের মতো হয়েছে, অথচ জন্মের পর থেকে আজ পর্যন্ত একবার দেখা পেয়েছে তার পিতার, তাও 5 বছর বয়সে। জাওয়াদা একদমই ঝাল খেতে পারত না। পূর্ণতা আর সেই ঝাল খাবার খেতে দেয় না ছোট তাজকে। ছেলেকে নিজের ফোনে কার্টুন ছেড়ে দিয়ে নিজে বের হয়ে আসে রুম থেকে। রাত প্রায়ই অনেক হয়। রিসর্টের প্রায় সব স্টাফই ঘুমিয়ে পড়েছে। ছেলেটাকে কি খাওয়াবে ভেবে মাথা ওলটপালট হয় পূর্ণতার। পূর্ণতাকে এই সময় রুম ছেড়ে আসতে দেখে একজন স্টাফ তার কাছে এগিয়ে আসে। জানতে চায় পূর্ণতার কি প্রয়োজন। পূর্ণতা বিষয়টা খুলে বললে স্টাফটি জানায় শেফ ঘুমিয়ে পড়েছে। পূর্ণতা তখন নিজেই বলে সে রাঁধবে। স্টাফটি তাকে কিচেনে নিয়ে যেতেই পূর্ণতা পাক্কা রাঁধুনি হাতে ঝটপট একটা বোল সুপি নুডলস বানিয়ে নেয়। কাজ শেষ করে ব্যবহৃত সব বাসন কোসনও নিজেই ধুয়ে দেয়। স্টাফটি মানা করলো, পূর্ণতা শুনে না। শেষে আসার সময় ওই স্টাফকে ধন্যবাদ দিয়ে রুমে চলে আসে। পূর্ণতা রুমে আসতেই তাজওয়াত আদো আদো গলায় প্রশ্ন করে ওঠে, মাম্মা, এও মস্তার আন্তলের তাতে তুমি কেন? আর আমাকে ছেড়ে তুমি এত সেদে গুদে কোথায় গিয়েছিলে? তাজওয়াত কার্টুন দেখা বাদ দিয়ে পূর্ণতার ফোন ঘাঁটতে ঘাঁটতে জাওয়াদ ও পূর্ণতার বিয়ের ছবি বের করে ফেলে। পূর্ণতা জাওয়াদকে ছেড়ে যাওয়ার সময় তার স্মৃতি বহন করে এমন কোনো জিনিস নিজের সাথে নিয়ে যায়নি, একমাত্র তাজওয়াতকে ছাড়া। ইভেন আগের ব্যবহৃত মোবাইলখানা সেও কানাডার ফ্লাইটে ওঠার আগে এয়ারপোর্টেই ফেলে রেখে গিয়েছিল। একদিন হুট করে তার আগের আইডি সাজেশনে আসে। তখন সে 5 মাসের প্রেগনেন্ট। জাওয়াতকে দেখার প্রবল তৃষ্ণা থেকে সে তার আগের আইডির ওয়ালপেপার থেকে তাদের এই ছবিটি ডাউনলোড করে। যার জন্য সব হারালো সেই তাকেই ভালোবাসে পূর্ণতা। তারপর এই ছবিটি দেখে নিজের তৃষ্ণা নিবারণ করত। পূর্ণতা তাজকে কখনো পিতা শব্দটির সাথে পরিচয় করায়নি, কারণ পিতা সম্পর্কে জানতে পারলে সে জানতে চাইবে তার পিতা কোথায়। সে কেন তাজওয়াত বা পূর্ণতার কাছে আসে না? তখন সে প্রশ্নের উত্তর কিভাবে দিবে সে? এসব ভেবেই পূর্ণতা কখনো জাওয়াতকে পরিচয় করায়নি তাজওয়াদের সাথে। পূর্ণতা গ্যালারি থেকে বের হয়ে পুনরায় ইউটিউবে ঢুকে, কিন্তু তাজ কথাটা ভুলে না। সে আবার প্রশ্নটি করলে পূর্ণতা গম্ভীর গলায় বলে, খাবার সময় এত কথা বলতে হয় না তাজ। মায়ের গম্ভীর গলা শুনে তাজের অভিমান হয়। সে তার ফুলো ফুলো গালগুলো আরেকটু ফুলিয়ে নিয়ে চুপচাপ খেতে থাকে। কার্টুনও দেখে না, অভিমান করে। পূর্ণতা বিষয়টা বুঝতে পারে। সে আগে চুপচাপ খাওয়াটা শেষ করে, তারপর ছেলেকে বকে নিয়ে শুয়ে পড়ে। তাজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ওই আঙ্কেলটা আমার একজন পরিচিত লোক ছিল। আমরা একটা ফাংশনে গিয়েছিলাম, তখন ছবিটা তুলেছিলাম। আর যখন ছবিটা তুলেছিলাম তখন তো আমার ছোট আব্বাটা আল্লাহর কাছে ছিল, আমার কোলে তো ছিল না। থাকলে কি আমি আমার আব্বাটাকে না নিয়ে ঘুরতে যেতাম বলো? মাম্মা কি কখনো তার তাজ বাবাকে ছেড়ে কোথাও গিয়েছে? তাজাদ মাথা নাড়ে না বোধক উত্তর জানায়। পূর্ণতা তারপর তাকে বিভিন্ন গল্প শুনিয়ে ঘুম পাড়ে। তাজাদ ঘুমিয়ে পড়তেই পূর্ণতা
ফোন থেকে সেই ছবিটা বের করে দেখতে থাকে। ছবিটার দিকে তাকিয়ে থেকেই পূর্ণতা বলে, আপনাকে ভালোবাসতেও আমি ভীষণ ভালোবাসি শ্যামসুন্দর পুরুষ। না হলে আপনি আমার, করলাম না আমি আপনার সংসার, কিন্তু আমি সারা জীবন আপনাকে ভালোবেসে যাব। নীরবে, নিভৃতে। মেয়ে বা নারী শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য অপরিহার্য অংশ। যুগ যুগ ধরে তারা যেমন শক্তির উৎস, প্রেরণার কারণ হয়েছে, তেমনি ভাবে তাদের বয়ে বেড়াতে হয়েছে অবহেলা, লাঞ্ছনা ও সহিংসতার ভার। যে নারী জাতি প্রতিনিয়ত নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আলো দেখিয়েছে, জ্ঞান ও মানবতার পথ শিখিয়েছে, বিচিত্র পরিহাসের দরুন সেই নারীর জন্যই রাতের অন্ধকার এখনো হয়ে ওঠে ভয়, আশঙ্কার, অনিরাপত্তার আরেক নাম। আলো ছড়িয়ে দেওয়া হাতগুলোই আজ সবচেয়ে বেশি ছায়ার ভেতর সুরক্ষার খোঁজে থাকে। এজন্য সময়ের নির্মম সত্য, জাওয়াদ, তার বাবা নিয়াজ শেখ, জাওয়াদের কয়েকজন বন্ধু পাগলের মতো ঢাকার রাস্তায় ছুটছে। কেন? কারণ তাদের বাড়ির সম্মান, তাদের মেয়েদের যে পাওয়া যাচ্ছে না আজ সারাদিন। সকলের মনে আতঙ্ক বিরাজ করছে। জাওয়াদের নাইনে পড়ুয়া বোন জিনিয়া ও তার বাগদত্তা আঞ্জুমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত জিনিয়াকে কোচিং থেকে আনতে যায় আঞ্জুমান, তারপর থেকে তারা দুজনেই নিখোঁজ। বর্তমানে রাত 12টা বাজছে, তাও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি। বাড়ির দুই মেয়ে নিখোঁজ হওয়ায় জাওয়াদের মা শারমিন বেগম অসুস্থ হয়ে পড়েছেন। তাকে প্রতিবেশী মহিলাদের কাছে রেখে এসে জাওয়াদরা জিনিয়া ও আঞ্জুমানকে খুঁজছে। রাত পেরিয়ে নতুন দিনের সূচনা হয়। ফজরের নামাজ পড়ে বাড়ির পুরুষরা বাসায় ফিরে, কিন্তু খালি হাতে। কোথাও তাদের ঘরের মেয়েদের পাওয়া যায়নি। এই পর্যায়ে এসে জাওয়াদের বাবা মিস্টার শেখও ভেঙে পড়েন। জাওয়াদের বাবা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। জীবনে সে যেমন উজাড় করে শিক্ষা বিলিয়ে দিয়েছেন, তেমনি তার শিক্ষা তার জন্য সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা বয়ে এনেছে। আর্থিকভাবে তাদের অবস্থান বেশি উঁচুতে না থাকলেও সম্মানের দিক দিয়ে জাওয়াতের পরিবারকে এলাকার সকালে বেশ সম্মান করে। তাই তো দিনের আলো ফুটতে না ফুটতেই শেখ সাহেবের মেয়ে ও হবু পুত্রবধূর নিখোঁজের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। অনেকে এসে তাদের সান্ত্বনা দিচ্ছেন, তো অনেকেই নানান রকমের কুমন্তব্য করছে। কেউ কেউ বলছে মেয়েরা বোধহয় পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে। আবার কেউ কেউ বলছে বিষয় অন্য কিছু হয়তো। মূলত এসব মন্তব্যের কারণেই তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। এই সংবাদ পেয়ে গ্রাম থেকে শেখ সাহেবের ভাইয়েরাও রওনা হয়েছে। সকলে ভেঙে পড়লেও ভেঙে পড়ে না একমাত্র জাওয়াদ। কিছুক্ষণ মায়ের পাশে বসে থেকে তাকে সান্ত্বনা দেয়, তারপর সাবান নিতে চলে যায় সে। সারা রাত না ঘুমানোর কারণে তার মাথা ব্যথা করছে। সাবান নেওয়া শেষ করে সে মাত্রই বের হয়েছিল, তখন তার ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে একটা এসএমএস। জাওয়াদ সেটা অন করলে যা দেখে, তাতে তার চক্ষু কপালে উঠে যায়। জিনিয়া ও আঞ্জুমানকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। দুজনের মুখে বিধ্বস্ত ও ক্লান্তির ছাপ স্পষ্ট। এসএমএসটার সাথে আরেকটা মেসেজও আসে। তাতে লেখা ছিল, বোন আর হবু বউকে এমন অবস্থায় দেখে কেমন লাগছে মিস্টার জাওয়াদ শেখ? ফিলিং টু গুড বেব। জাওয়াদ এসএমএস ও মেসেজটা দেখে হতভম্ব হয়ে যায়। একে তো তার বোন ও হবু বউকে কাল থেকে অপহরণ করে বন্দি করে রাখা হয়েছে। তার মধ্যে তাকে জিজ্ঞেস করছে তার কেমন লাগছে এই ধরনের পরিস্থিতিতে। আবার বেব বলেও সম্বোধন করলো। কে এই অপহরণকারী? কি উদ্দেশ্য তার? কেন সে তার বোন ও হবু বউকে কিডন্যাপ করে রেখেছে? প্রশ্নগুলোর উত্তর জানার কৌতূহল নিজের মধ্যে চেপে না রাখতে পেরে জাওয়াদ ফটাফট সেই নাম্বারে কল করে, কিন্তু ফোন রিসিভ করে না কেউ। বরঞ্চ আরো একটি মেসেজ সাথে সাথেই। মেসেজটা ছিল এমন, আমি কে, কেনই বা আপনার বোন ও প্রিয় হবু বউকে কিডন্যাপ করে রেখেছি, কি বা আমার উদ্দেশ্য জানার বড্ড তাড়া বুঝি শেখ সাহেবের। মেসেজটি পড়ে জাওয়াদ আরো একবার থতমত খেয়ে যায়। লোকটি জানলো কিভাবে জাওয়াদ এসব প্রশ্ন করতেই তাকে ফোন দিয়েছিল? সে কিছু রিপ্লাই করতে যাবে, তার আগে আবারও সে নাম্বার থেকে মেসেজ আসে, একটু তরপান আপন মানুষদের কষ্ট দেখে। আমিও একটু মজা নেই আপনার তরপানো দেখে। সত্যি বলতে বড্ড বেশি মজা পাচ্ছি আপনার এই দুশ্চিন্তা, হাহাকার, ছটফটানি দেখে। অন্যকে কষ্ট দিলে নিজেকেও যে কষ্ট পেতে হবে, এটা কেন ভুলে যান শেখ সাহেব?
চিন্তা করবেন না, আপনার বাড়ির সম্মান মানে আমারও সম্মান। সযত্নে রেখেছি। এখন আমার ভালো মানুষের ফায়দা নিয়ে যদি পুলিশকে এই নাম্বারটা দিয়ে দেন, তাহলে বিশ্বাস করুন, পুলিশ আমার কিচ্ছুটি করতে পারবে না। কিন্তু হ্যাঁ, একটা কিন্তু আছে এরপর। সেটি হলো, এরপরের এসএমএস আসবে আপনার বোন ও হবু বউকে পাচারকারীদের হাতে তুলে দেওয়ার। পুলিশ আমার কাছে পৌঁছানোর আগে এই বিউটিফুলদের পৃথিবীর এমন প্রান্তে পাঠিয়ে দিবে যে ইহ জনমে তাদের মুখ দেখার দ্বিতীয়বার সুযোগ পাবেন না। আমার কথাগুলোকে হালকাভাবে নিয়ে নিজের জীবনে দ্বিতীয় ভুলটি করবেন না। পরে আমায় দোষ দিতে পারবেন না, কিন্তু বলে দিলাম। পুরো মেসেজ পড়ে জাওয়াদের মনে ভয় ঢুকে যায়। সে যদিও ভেবেছিল পুলিশদের এই বিষয়ে ইনফর্ম করবে, কিন্তু মেসেজটা পড়ে তার বিচক্ষণতা তাকে জানান দিচ্ছে কিডন্যাপকারী তার ধারণার চাইতেও শক্তিশালী। সেই সাথে এই কিডন্যাপকারীর শত্রুতা যে ব্যক্তিগতভাবে তার সাথে, সেটাও সে বেশ ভালোই বুঝতে পারছে। কিন্তু তার তো মনে পড়ছে না সে সজ্ঞানে কারো ক্ষতি করেছে। তাহলে কে এই ব্যক্তি? সময় এখন সাজবেলা। আকাশের গায়ে নরম কমলা আর বেগুনের মিশেলে আঁকা এক নিঃশব্দ কবিতা। পশ্চিম দিগন্তে সূর্যটাও যেন ক্লান্ত ভ্রমণকারী। সারাদিন আলো বিলিয়ে এবার ধীরে ধীরে বিদায় নেওয়ার প্রস্তুতিতে। আলোটা ফিকে হয়ে আসছে, কিন্তু সেই ফিকে রঙের মধ্যেও আছে এক অদ্ভুত শান্তি। চারদিকে হালকা শীতল হাওয়া বইছে, আর সারাদিন খাবারের খোঁজে ছুটে চলা পাখিগুলো একে একে ফিরে যাচ্ছে নিজেদের নীড়ে। তাদের ডানার শব্দে, মাঝে মাঝে ভেসে আসা ডাকের সুরে সন্ধ্যার নরম নিস্তব্ধটাও যেন আরো জীবন্ত হয়ে ওঠে। এমনই এক শান্ত, কোমল সময়ও কয়েকজন মানুষের বুকের ভেতরে কালবৈশাখী ঝড়ের ন্যায় তাণ্ডব চালাচ্ছে ভয়েরা। তারা সকলে নিজেদের প্রিয় মানুষটিকে ফিরে পেতে উদগ্রীব হয়ে বসে আছে। জাওয়াদের মা মিসেস শেখ একটু পর পর গুনগুনিয়ে কেঁদে উঠছে মেয়েদের কথা মনে করে। অপহৃত দুইজন রমণী তার হৃদয়ের খুব কাছের কেউ। একজন রমণী তার নারী ছাড়া ধন, আরেকজন তারই মৃত ভাইয়ের শেষ চিহ্ন। সে যে তার ভাইকে কথা দিয়েছে তিনি যতদিন বেঁচে থাকবে ততদিন তার ভাইয়ের এই শেষ চিহ্নটির ওপর এক বিন্দু পরিমাণ আঁচ আসতে দিবে না। কিন্তু আজ সে যে ব্যর্থ হলো তার ভাইকে দেওয়া শেষ কথাটি রাখতে। এসব ভেবেই সে কেঁদে কেঁদে উঠছে। মিসেস শেখ যখন ব্যালকনিতে বসে তাদের বিল্ডিং এর মেইন গেটের দিকে তাকিয়ে অপেক্ষা করছে ছেলের ফিরে আসার, ঠিক তখনই তার পাশে এসে কেউ একজন বসে পড়ে। নিজের পাশে আরেকজনের উপস্থিতি টের পেয়ে মিসেস শেখ ঘাড় ঘুরিয়ে ব্যক্তিটির পানে চায়। দেখতে পান তারই অর্ধাঙ্গ এসে বসেছে তার পাশে। স্বামীকে পাশে বসতে দেখে মিসেস শেখ যেন বাচ্চা হয়ে যান। ডুকরে কেঁদে ওঠেন তিনি। মিস্টার শেখ প্রিয়তমা স্ত্রীকে আগলে নেন নিজের বক্ষে। সময় নিয়ে শান্ত করেন প্রিয় নারীটিকে। তাদের বয়স হয়ে গেলে কি হবে, ভালোবাসাটা এখনো সে আগের মতোই আছে। গুরুগম্ভীর মিসেস শেখের মায়াবী মুখখানা দেখে বাসরাতেই তার প্রেমে পড়েছিলেন নিয়াজ শেখ। জীবনের প্রথম নারী বলে সবসময় একটু বেশি ভালোবাসা দিয়েছেন সে এই নারীটিকে। এর বিনিময় দিতে মিসেস শেখও কার্পণ্য করেননি। একটা সুখী সুন্দর পরিবার তাকে উপহার দিয়েছেন। দিয়েছেন দুটো সন্তানের বাবা হওয়ার অধিকার। মাগরিবের আজান শেষ হতে নিয়াজ শেখ শারমিন বেগমকে ধরে বসা থেকে উঠান। তারপর নিজেই তাকে ওয়াশরুমে যেতে সাহায্য করলেন। অজু করে এসে দুজনে আগ পিস করে নামাজে দাঁড়ান। দুই হাত তুলে সর্বশ্রেষ্ঠ রবের দরবারে নিজেদের সন্তানদের সুরক্ষার জন্য দোয়া করতে থাকেন। মোটামুটি টাইপের একটা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে বাইক থামায় জাওয়াদ। বাড়ির নেম প্লেটের দিকে তাকিয়ে তার ফোনে আসা ঠিকানার সাথে উক্ত বাড়ির ঠিকানা মেলায়। হ্যাঁ, ঠিক জায়গাতেই এসেছে। জাওয়াদ বাইক ছেড়ে গেটের সামনে আসতে দরজা খুলে দেয় দারোয়ান, যেন তার আসার অপেক্ষাতেই ছিল। জাওয়াদ বড় বড় কদম ফেলে ভেতরে ঢুকে যায়। সদর দরজা খোলা থাকায় সে আবারও সম্পূর্ণ বিনা বাধাতেই বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে। ভেতরে ঢুকে সে কিছুটা অবাকই হয়ে যায়, কারণ দরজার ঠিক সামনেই একটা রাস্তা। যেমন তেমন রাস্তা না, ফুলের পাপড়ির তৈরি রাস্তা। ফুলের তৈরি সে রাস্তাটি সিঁড়ি বেয়ে উপরে চলে গিয়েছে। জাওয়াদ সময় ব্যয় ব্যতীত সেই রাস্তা ধরে উপরে উঠতে থাকে। দোতলায় আসতেই জাওয়াদ দেখে সেখানে একইভাবে ফুলের রাস্তা রয়েছে।
জাওয়াদ সেটা অনুসরণ করতে করতে একটা রুমের সামনে এসে থামে। রুমের দরজাটি লাগানো, আর দরজায় বড় বড় করে লেখা পুশ। জাওয়াদ ধাক্কা দিয়ে দরজা খুলতে অসংখ্য ফুলের পাপড়ি এসে তার উপর পড়তে থাকে। জাওয়াদ এহেন কাণ্ডে কিছুটা ভড়কে যায়। ফুলের পাপড়ি পড়া বন্ধ হলে জাওয়াদ সামনে তাকালে দেখতে পায় একজন ব্যক্তিকে। তাকে দেখে জাওয়াদের মুখ দিয়ে নিজের অজান্তেই বের হয়ে আসে, আপনি এসব করেছেন? কি? পূর্ণতা তোর বোন আর ফিয়ন্সকে কিডন্যাপ করে তোকে বিয়ে করেছিল? সিরিয়াসলি? বেশ জোরেই কথাগুলো বলে ওঠে মাহবুব। ছেলেটা এতটাই বিস্মিত হয়েছে যে স্থান কাল ভুলে গিয়েছে বোধহয়। জাহাদ বন্ধুর এমন রিয়াকশন দেখে একটুও চমকায় না, কারণ এই কথা যেই শুনেছে সেই মাহবুবের মতো এমন রিয়াকশন দিয়েছে। জাওয়াদ একটু হাসি দিয়ে বলে, আমার জন্য ওর ম্যাডনেস কতটা ছিল সেটা তো বলাই শুরু করিনি, তার আগে এমন রিয়াকশন দিচ্ছিস বন্ধু? বিয়ের পরের ঘটনাগুলো বলা শুরু করলে তুই বোধহয় উত্তেজনায় হসপিটালে পৌঁছে যাবি। কথাটা বলে জাওয়াদ হালকা শব্দ করে হেসে দেয়। মাহবুব একরাশ বিস্ময় নিয়ে জাওয়াদের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকে। জাওয়াদকে হাসতে দেখাটাও তার কাছে বিস্ময়কর ব্যাপার, কারণ জাওয়াদ সহজে হাসে না। এমন মন খোলা হাসি সে এই 4 বছরে কখন হাসতে দেখেছে নাকি জাওয়াদকে, তাও মনে পড়ছে না। জাওয়াদ তার হাসি থামিয়ে মাহবুবকে বলে, বস, আরো অনেক কিছু শোনানোর বাকি আছে, তোকে আজ কিছুটা ধারণা দিয়েই যাই। আমার পূর্ণতা পাষাণী ছিল না, বরঞ্চ পূর্ণতার মতো সত্যিকারের ভালোবাসা খুব কম মানুষই বাসতে পারে, আর খুব কম পুরুষই সে ভালোবাসার অধিকারী হতে পারে। যেটা আমি তখন না বুঝতে পারলেও এখন ঠিকই বুঝতে পারছি। বেশ আফসোস নিয়ে কথাগুলো বলে জাওয়াদ। মাহবুব পুনরায় তার চেয়ারে বসে পড়ে। জাওয়াদ আবারও তার স্মৃতির পাতায় উল্টাতে থাকে। অতীত। ঢাকঢোল পিটিয়ে, ব্যান্ড বাজিয়ে বেশ জাঁকজমকপূর্ণভাবে পূর্ণতা প্রথমবারের মতো তার শ্বশুরবাড়িতে পা রাখে। অতিরিক্ত বাদ্যযন্ত্রের আওয়াজে পাড়া প্রতিবেশী সহ আশেপাশের বিল্ডিং এর মানুষও নিজেদের ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছে। সকলের একটাই প্রশ্ন, কার বাড়িতে এত বড়সড় করে বিয়ে হচ্ছে? জাওয়াদরা যে এলাকায় থাকে সেটা বেশ শান্ত ও নিরিবিলি হয়। পূর্ণতার হাকিয়ানা ব্যান্ড পার্টিতে বেশ চঞ্চলতা সৃষ্টি করেছে এলাকায়। হাতের পিঠে চড়ে পূর্ণতা ও জাওয়াদ আসে। সকলের চোখ এত বড় বড় হয়ে যায় যে যেন কিছুক্ষণ পর কোটর থেকে খুলেই বের হয়ে আসবে। জাওয়াদের বিল্ডিং এর সামনে আসতেই পূর্ণতা মাহুতকে বলে হাতি থামাতে। মাহুত হাতিকে থামিয়ে দিয়ে তাকে বসার নির্দেশ দিলে হাতিটি বাধ্যগত দাসের মতো তার কথা শুনে। জাওয়াদ প্রথমে হাতির পিঠ থেকে নেমে হনহনিয়ে বাসার ভেতরে চলে যেতে নিলে পূর্ণতা তার পিছন ডেকে ওঠে। পূর্ণতা এক হাতে তার লেহেঙ্গার এক সাইড ধরে আরেক হাত বাড়িয়ে দেয় জাওয়াদের হাতে। তারপর চোখ পাকিয়ে বলে, এই আনরোমান্টিক পুরুষ, আমি এত ভারী লেহেঙ্গা পরে এত উঁচু থেকে নামবো কি করে? ধরুন আমার হাত। লাস্টের কথাটা অনেকটা ঝাড়ি দিয়ে বলে পূর্ণতা। জাওয়াদ দাঁত কটকট করে তার দিকে তাকায়। বর্তমানে তার ভয়াবহ রাগ উঠছে। খুব কষ্ট করে সে তার রাগটাকে নিয়ন্ত্রণ করে রেখেছে, না হলে এই পুস্কির জন্য তার হাতের একটা জোরদার থাপ্পড়ই যথেষ্ট। জাওয়াদ দাঁতে দাঁত ঘষে বলে, তাহলে নামা লাগবে না, এই হাতির পিঠে চড়েই তুমি তোমার বাসায় ফিরে যাও। পূর্ণতা তার 2 হাত নিজের কোমরে রেখে ঢং করে বলে, ওহ মা, আমি তো আমার বাড়িতে এসেছি, আপনার বাড়ি তো আমার বাড়ি। আমার বাড়ি কখনোই তোমার হবে না, তুমি আমি মিলে কখনো আমরা হব না। জাওয়াদের এই কথাটা পূর্ণতার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত হানে। পূর্ণতা জেনে বুঝে এ কণ্টকপূর্ণ রাস্তায় পা মারিয়েছে। কষ্ট তার এখন প্রতি পদপদে লেখা। পূর্ণতা সেসব কথা ভাবা বাদ দিয়ে বলে, এখন বেশি কথা না বলে হাত ধরে নামান, না হলে দিলাম কিন্তু কল আমার লোকেদের। পূর্ণতা লাস্টের কথায় কাজ হয়। জাওয়াদ হাতের কাছে এসে পূর্ণতার দিকে হাত বাড়িয়ে দিতেই পূর্ণতা তার হাত ধরে নেমে আসে। তারপর হুট করে জাওয়াদের গলা জড়িয়ে ধরে লাফ দিয়ে তার কোলে উঠে যায়। জাওয়াদ থতমত খেয়ে গিয়ে পূর্ণতাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে কোনো মতে ব্যালেন্স করে নিজের। বিষয়টা কি হলো এটা বুঝতে পেরে জাওয়াদ আবারও রেগে যায়। লাল লাল চোখ দ্বারা সে পূর্ণতার দিকে তাকিয়ে বলে, কি অসভ্যতা শুরু করলে? এটা তোমার হাই ক্লাস সোসাইটি না।
আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। আমাদের এখানে জনসম্মুখে জড়িয়ে ধরা, কোলে করে হাঁটা অনেক বড় বিষয়। তাছাড়া আমার বাবার একটা সম্মান আছে এই এলাকায়। প্লিজ এমন কিছু করো না যাতে আমি তোমাকে আরো বেশি ঘৃণা করতে শুরু করি। নামো আমার কোল থেকে। পূর্ণতা এক হাত দিয়ে জাওয়াদের গলা জড়িয়ে ধরে আরেক হাত রাখে তার গালে। তারপর রং ঢং করে বলে, শ্বশুর বাবার সম্মান মানে আমার সম্মান। তার সম্মানে যে আঁচ দিতে যাবে, তার হাতটাই আমি কেটে আমার পালিত কুকুরকে খাওয়াবো। কিন্তু জামাইজান, আমি কোলে চড়াই শ্বশুর বাবার বা আপনার সম্মানহানি হবে কেন? আমি তো একটা রিচুয়াল পূরণের জন্য আপনার কোলে উঠেছি। বিয়ের পর মেয়েরা যখন শ্বশুর বাড়ি আসে, তখন স্বামী তাকে কোলে নিয়ে অন্ধরে প্রবেশ করে। কথাটা শেষ করে পূর্ণতা ভুবন ভুলানো একটা হাসি দেয়। যাওয়াদের কাছে এই হাসি বিদ্রূপপূর্ণ মনে হয়, অথচ তার এই হাসি যে কোনো ছেলের রাতের ঘুম কেড়ে নিতেও সক্ষম। জাওয়াদ একটুও পূর্ণতাকে সহ্য করতে পারছে না আজ। মেয়েটা কিভাবে তার বোন আর ফিয়ন্সেকে কিডন্যাপ করে বিয়ে করে ফেললো, কথাটা মনে করতেই তার দেওয়ালের সাথে মাথা ঠুকতে মন চাচ্ছে। জাওয়াদ আর কথা না বাড়িয়ে বিল্ডিং এর ভেতরের দিকে যেতে থাকে। পূর্ণতা এক হাত দিয়ে জাওয়াদের গলা জড়িয়ে ধরে আরেক হাত রাখে জাওয়াদের শক্ত চোয়ালে। চাপদাড়িতে ভরে থাকা শক্ত চোয়ালখানায় নিজের ওষ্ঠের স্পর্শ দিতে মন চাচ্ছে তার, কিন্তু সে এতটাও নির্লজ্জ না যে রাস্তায় দাঁড়িয়ে বরের সাথে রোমান্স করবে। বর হলো ভালোবাসার কারখানা, তাকে ভালোবাসতে হবে গোপনে, নীরবে, নিভৃতে। জাওয়াদ সিঁড়ি বেয়ে উঠতে থাকে। তারা যে বাসায় থাকে সেখানে লিফট নেই। ৫ তলা বিশিষ্ট প্রায় অর্ধশতক পুরাতন হবে হয়তো বাড়িটা। সিঁড়ির দেয়ালগুলো থেকেও কেমন সিমেন্ট খুলে আসছে। জাওয়াতরা থাকে ৪ তলায়। ৩ রুম, ড্রয়িং, ডাইনিং ও কিচেন নিয়ে তাদের ফ্ল্যাটটা। তারা অবশ্য ভাড়াই থাকে এখানে। জাওয়াত ৩ তলায় উঠে একটু দাঁড়িয়ে দম নেয়। পূর্ণতা আহামরি ভারী না হলেও তার ড্রেসটার কারণে ওজন প্রায় ৭০ কেজির কাছাকাছি চলে এসেছে। পূর্ণতা তার হাতের মুঠোয় থাকা টিস্যু দিয়ে জাহাদের কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। জাওয়াদ আর চোখে তার দিকে তাকিয়ে আবার হাঁটতে শুরু করে। পূর্ণতা তার অ্যাটিটিউড দেখে বাঁকা হাসে, গুনগুনিয়ে গেয়ে ওঠে, যতই করো তা না বানা, খেতে হবে এক থালায় খানা। পূর্ণতা তার অতি কাছে থাকায় পূর্ণতার গুনগুনানি ঠিকই জাওয়াদ শোনে। পূর্ণতা যেন আরো একবার তাচ্ছিল্য করে উঠল তার অসহায়ত্বের ওপর। পূর্ণতা তার শক্ত চোয়ালের দিকে তাকিয়ে মনে মনে বলে, আপনাকে আমি এক সাগর সম ভালোবাসলো, নিজেকে আমি আকাশ সম ভালোবাসি। আপনি আমাকে রিজেক্ট করেছেন, আমি মেনে নিয়েছি। কিন্তু আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করে নিজের জীবনের কাল ডেকে এনেছেন। আমাদের বিয়ে হয়তো এভাবেই লেখা ছিল। সেই আপনি তো আমার হলেনই, শুধু শুধু আমার নিকৃষ্ট রূপটার সাথে পরিচিত হলেন প্রাণপ্রিয় স্বামী। ভালোই হয়েছে, হবু সতীন হয়ে গেল ননদ। পূর্ণতা তোকে চুমু বেব, কি খেলটাই না দেখালি। কথাগুলো ভাবতে ভাবতে সে আবারও হেসে ওঠে। পূর্ণতারে বারংবার হেসে ওঠায় জাওয়াদের রাগের পারদ যেন লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এরই মাঝে তারা জাওয়াদের ফ্ল্যাটের সামনে এসে উপস্থিত হতে জাওয়াদ তাকে নামিয়ে দিতে চায়, কিন্তু পূর্ণতা খপ করে জাওয়াদের শার্টের কলার খামচে ধরে। তারপর চোখ গরম করে বলে, একদম সকলের সামনে কামড়ে ধরবো কথা না শুনলে। বরণ হওয়ার পর একেবারে আপনার রুমে গিয়ে নামাবেন। তার আগে নামালে দিলাম ফোন আমার মেয়েদেরকে। কি দিব? মেয়েদের বলতে পূর্ণতা তার গার্ডদের বুঝিয়েছে। তাদের কাছেই রয়েছে জিনিয়া আর আঞ্জুমান। তারা পেছনের গাড়িতে করে আসছে। পূর্ণতার ধমকি শুনে জাওয়াদের মন চাইতে থাকে এই আটার বস্তাকে মাথার উপরে তুলে আছাড় মেরে কোমর ভেঙে দিতে। জাওয়াদ দাঁত কিরমিরিয়ে বলে, এই আটার বস্তার মতো একজনকে কোলে তুলে বেল বাজাবো কিভাবে? নেমে দাঁড়ালে সুবিধা হতো বেল বাজাতে, আর আমার হাতটাও অকাল মৃত্যুর হাত থেকে বেঁচে যেত। জাওয়াদের ঘুরিয়ে ফিরিয়ে জব্বর একটা অপমান করেছে তাকে, তা পূর্ণতার বুঝতে বাকি থাকে না। কিন্তু পূর্ণতা বিন্দুমাত্র রাগে না। সে জাওয়াদের গালে থাকা হাতটা দিয়ে তার গাল টিপে দিয়ে বলে, ও লেলে, এই ব্যাপার। আপনি না পারলে কি হয়েছে? আপনার স্ত্রীর তো দুটো হাতই খালি। সে বাজিয়ে দিচ্ছে কলিং বেল। নিন,
আমাকে কলিং বেলের কাছে নিয়ে যান তো, স্বামী। পূর্ণতার প্রতিটা কথা কাজে জাওয়াত রাগে ফসফস করতে থাকে। সে পূর্ণতাকে কলিং বেলের কাছে নিয়ে যেতেই পূর্ণতা কলিং বেল বাজায়। তার সেকেন্ড কয়েক পর পরই একজন মাঝবয়সী নারী দরজা খুলে দেয়। বলা বাহুল্য, নারীটি আর কেউই না, বরং জাওয়াদের মা। পূর্ণতা জাওয়াদের মাকে চেনে আগের থেকে, অনেক আগেই একবার দেখা হয়েছিল। পূর্ণতা মিসেস শেখকে দরজার ওপাশে দেখে একটা বড়সড় হাসি দিয়ে বলে, হ্যালো শাশুমা, আমি এসে পড়েছি আপনাদের জ্বালাতে। পূর্ণতা শাশুমা বলে ডাকা আর তাকে গায়ে বিয়ের লেহেঙ্গা পরিহিত অবস্থায় জাওয়াদের কোলে থাকতে দেখে ভদ্রমহিলার বুঝতে বাকি থাকে না ব্যাপারখানা। দুর্বল শরীর ও মন এত বড় ঝটকা নিতে পারে না। সেই সাথে সাথে অজ্ঞান হয়ে নিচে পড়ে যেতে নিলে মিস্টার শেখ স্ত্রীকে পেছন থেকে আগলে নেয় নিজের বাহুতে। বিষয়টা দেখে পূর্ণতা বড় বড় চোখ করে হালকা আওয়াজে বলে ওঠে, ও, হাউ রোমান্টিক কাপল দেয়ার। শেখ বাসার ড্রয়িং রুমে পরিস্থিতি বর্তমানে থমথমে। একজন বাদে সকলের মুখ চোখ অন্ধকার হয়ে রয়েছে। হবে নাই বা কেন? বাড়ির মেয়েদের কিডন্যাপ করে বাড়ির ছেলেকে বিয়ে করলে সেই বাড়ির লোকদের মুখ নিশ্চয়ই ছলছল করবে না খুশিতে। মিসেস শেখ দুর্বল শরীরে সোফা থেকে উঠে দাঁড়ান। তারপর কাঠ গলায় বলেন, আমি এই বিয়ে মানি না। আমার জাওয়াদের বউ হবে সেই মেয়ে যাকে আমি ঠিক করে রেখেছি। আঞ্জুমানি হবে জাওয়াদের স্ত্রী। পূর্ণতা যেন এমন একটা কথা শোনারই অপেক্ষায় ছিল। সে একটা সিঙ্গেল সোফায় পায়ের ওপর পা রেখে বসেছিল। মিসেস শেখ কথাটা শেষ করতেই পূর্ণতা গা উঁচিয়ে ডেকে ওঠে, সিনথিয়া ডার্লিং, শাশুমাকে পেপারসটা দাও তো। সিনথিয়া পূর্ণতার অ্যাসিস্ট্যান্ট। বয়সে তার থেকে 1 বছরের ছোট। সিনথিয়া একটা পেপার এনে মিসেস শেখের হাতে দেন। মিসেস শেখ আগের আমলের ইন্টার পাস মহিলা। সে সহজেই পেপারটা পড়তে সক্ষম হয়। পেপারটা পড়ে সে ধপ করে সোফায় পুনরায় বসে পড়ে। সকলে হকচকিয়ে যায় তার এমন কাজে। মিস্টার শেখ তার নিকটেই থাকায় সে মিসেস শেখের হাত থেকে পেপারটা নিয়ে পড়তে থাকে। পড়ার এক পর্যায়ে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আঞ্জুমান মিসেস শেখের পাশেই বসা ছিল। সে বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলে, কি আছে এই পেপারটাতে, যেটা থেকে ফুফি আর আঙ্কেল তোমরা এত স্তব্ধ হয়ে গেলে? দেখি আমায় দাও তো। আঞ্জুমান নিজে হাত বাড়িয়ে পেপারটা নিয়ে পড়তে শুরু করে। মিনিট খানেক বাদে সে পেপারটা থেকে অবাক দৃষ্টি নিয়ে চোখ উঠিয়ে পূর্ণতার দিকে তাকায়। দেখতে পায় পূর্ণতা তার দিকে শিকারী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। পূর্ণতার চোখ এক ধরনের ক্রোধে জ্বলজ্বল করছে, কিন্তু ঠোঁটের কোণে খেলা করছে বিজয়ী হাসি। সে হাসি যেন আঞ্জুমানকে বলে দিচ্ছে, দেখো জাওয়াতকে আমার করে নিলাম, জিতে গেলাম বাজিতে। গোহারা হারলে তুমি। আমার কাছে এবং নিয়ত উভয়ের কাছে। জাওয়াদের চাচা নাজমুল সাহেব বলেন, কি হলো আঞ্জুমা, কি লেখা আছে ওই পেপারটায়, যেটা দেখে তোমরা তিনজনে এত চমকে গেলে? আঞ্জুমান এতটাই শকড হয়ে গিয়েছে যে সে সাথে সাথে নাজমুল সাহেবের প্রশ্নের উত্তর দিতে পারে না, কিন্তু কয়েক সেকেন্ড পর বলে, এখানে লেখা আছে জাওয়াত ভাইয়া কোনোদিন পূর্ণতাকে। ভাবি বলো, সম্পর্কে ও বয়সে দুদিক দিয়ে আমি বড় তোমার। আঞ্জুমানকে থামিয়ে দিয়ে থমথমে গলায় বলে কথাটি পূর্ণতা। পূর্ণতার কথা আঞ্জুমানের মুখটা আগের থেকেও বেশি গম্ভীর হয়ে যায়, কিন্তু সে পূর্ণতার কথা মতে আবারও বলতে থাকে, জাওয়াত ভাইয়া পূর্ণতা ভাবিকে কখনো নিজ থেকে ডিভোর্স দিতে পারবে না। সে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়েও করতে পারবে না। যদি এই দুটোর কোনো একটি করে তাহলে তাকে 10 কোটি টাকা জরিমানা দিতে হবে। পূর্ণতা ভাবি চাইলে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনও নিতে পারবে। এসব মেনে জাওয়াত ভাই এই পেপারসে সাইন করেছে। শেষ বোমটা যেন এখনই ব্লাস্ট হলো। সকলে ফাটা চোখ নিয়ে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। এমনকি তার পাশে বসে থাকা জাওয়াতও তার দিকেই তাকিয়ে আছে হতভম্ব হয়ে। জাওয়াত ভাবছে, সে তো এমন কোনো কন্ট্রাক্ট পেপার সাইন করেনি, তাহলে এটা কিভাবে সম্ভব? জাওয়াত নিজের হতভম্ব ভাব কাটিয়ে বলে, কিন্তু আমি তো এমন কোনো পেপারস পেলাম না কাবিননামা সাইনের সময়। তাহলে? পূর্ণতা জাওয়াদের দিকে তাকিয়ে চোখ মিটমিট করে ঠোঁট টিপে হেসে বলে, কি বলেন জামাইজান, আপনি তো সব পেপারস পড়ে পড়ে সাইন করলেন। পূর্ণতা মুখে এটা বললে কি হবে, আসল সত্য ভিন্ন। পূর্ণতা এই কন্ট্রাক্ট পেপারস এমনভাবে কাবিননামার সাথে রেখেছিল যে
জাওয়াদ ধরতেও পারত না এটা আসলে চুক্তিপত্র। এক প্রকার ছল করে সে জাওয়াদকে দিয়ে এই পেপার সাইন করায়। আঞ্জুমান এতক্ষণ ধৈর্য নিয়ে সব দেখলো, এখন যেন তার সকল ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। ক্লাস 9-এ থাকতে তার বাবা মারা যায়। পেশায় একজন পুলিশ অফিসার ছিল তার বাবা। ডিউটিতেই তিনি তার জীবন দেন। আঞ্জুমানের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় ছোটবেলাতেই। তার মা এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত। ডিভোর্সের পর আঞ্জুমানের মা কখনোই আঞ্জুমানকে মনে করেনি বা তার সাথে যোগাযোগ রাখেনি। মা নেই বলে আঞ্জুমান সকলের কাছে বেশ আদর যত্নে বড় হয়েছে। ক্লাস 9-এ যখন তার বাবা মারা যায়, তার কিছুদিন পরেই জাওয়াদের মা তার ছেলের সাথে আঞ্জুমানের বিয়ের কথা ঠিক করে রাখেন। বাগদান হয়েছে তাদের বছরখানেক আগেই। বিয়ের কথা ওঠার পর থেকে সে একটু একটু করে জাওয়াতকে নিয়ে ভাবতে শুরু করে। বর্তমানে সে তার লাইফে জাওয়াত ব্যতীত অন্য কোনো পুরুষকে কল্পনাও করতে পারে না। কিন্তু ভাগ্যে লীলা খেলায় সেই জাওয়াতই আজ তার জন্য নিষিদ্ধ। জাওয়াত আজ অন্যের হয়ে গিয়েছে। কথাটা মনে পড়তেই কান্নারা ঠেলে বের হয়ে আসতে চায়। আঞ্জুমান কাঁদতে কাঁদতে দৌড়ে জিনিয়ার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সকলে তার পেছন পেছন গিয়ে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু আঞ্জুমান দরজা খুলে না। জাওয়াদা আঞ্জুমানের পেছন পেছন যেতে চাইলে পূর্ণতা তার হাত শক্ত করে ধরে ফেলে। জাওয়াদ প্রচন্ড রাগ নিয়ে পূর্ণতার দিকে তাকালে পূর্ণতাও তার লাল হয়ে আসা চোখ নিয়ে হিসেসিয়ে বলে, বউকে রেখে প্রাক্তন বাগদত্তার পেছনে এত ছোটাছুটি কি? হ্যাঁ, আমাকে রাগাবেন না জাওয়াদ। আমি কতটা নিষ্ঠুর আশা করি জেনে গিয়েছেন। আমার মন মতো না হলে আমি যে তা ছিনিয়ে নিতে পারি সেটা আশা করি আর বলা লাগবে না। চুপচাপ আমাকে আপনার রুমে নিয়ে যান, না হলে কিন্তু। কথাটা বলেই থেমে যায় পূর্ণতা। জাওয়াদ দাঁত কিরমিরিয়ে বলে, না হলে কি? পূর্ণতা একটা বেয়া হাসি দিয়ে বলে, চুমু খাবো কিন্তু ড্রয়িং রুমে। পূর্ণতার কথা শুনে জাওয়াদের চোখ জোড়া যেন কোটর থেকে বের হয়ে আসতে চায়। নিজে থেকে বছর 8 ছোট একটা মেয়ে গত 7-8 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি তাকে নাকানি চুবানি খাইয়ে আসছে। পূর্ণতা জাওয়াদের এমন রিয়াকশন দেখে মিটমিট করে হাসতে থাকে। তারপর একটু পর পূর্ণতা নিজেই উঠে দাঁড়ায়। ড্রয়িং রুমে এতক্ষণ গুটি কয়েক যারা ছিল তারা আর চোখে পূর্ণতাদের দিকে তাকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করছিল, কিন্তু বহু চেষ্টা করেও তারা পূর্ণতা বা জাওয়াদের কোনো কথাই শুনতে পারে না। পূর্ণতা নিজে উঠে দাঁড়িয়ে জাওয়াদের হাত ধরে তাকে বসা থেকে দাঁড় করায়। এক হাতে জাওয়াদের হাত, অন্য হাতে নিজের লাগেজ ধরে নিজে আইডিয়া করে জাওয়াদের রুমে প্রবেশ করে। জাওয়াদের রুমটা বেশি বড়ও না, আবার ছোটও না তেমন। ঘরের একপাশে মাঝারি সাইজের একটা খাট, একটা আলনা, পড়ার টেবিল ও একটা ওয়ার্ডরোব। পড়ার টেবিলের পাশে একটা বড়সড় আয়না। ছেলে মানুষ, তাই প্রসাধনীর জন্য আহামরি কোনো সরঞ্জাম নেই। ছিমছামের মধ্যে বেশ পছন্দ হয় রুমটা পূর্ণতার। যতই হোক, ভালোবাসার মানুষটির ব্যক্তিগত রুমে আজ থেকে থাকবে সে। জাওয়াদের খাটটা তাদের দুজনের জন্য একটু ছোটই হবে, কিন্তু পূর্ণতা মানিয়ে নিতে পারবে। সে রুমে সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছে। জাওয়াদ বিরক্তি নিয়ে ওয়াশরুমে চলে যায়। সবকিছু দেখা শেষ হলে পূর্ণতা আবিষ্কার করে জাওয়াদের রুমে ছোটখাটো একটা ব্যালকনিও আছে। ব্যালকনির দরজা লাগিয়ে পর্দা টেনে দেওয়া বলে এতক্ষণ ব্যালকনিটা তার চোখে পড়েনি। পূর্ণতা চঞ্চল পায়ে ব্যালকনিতে চলে যায়। 4 তলায় থেকে বেশি কিছু দেখা না গেলেও প্রতিদিন সূর্য উদয়টা বেশ ভালোই দেখা যাবে। কেটে যায় 2 দিন। এই 2 দিনে বেশ কয়েকটা টুকটাক ঘটনা ঘটে গিয়েছে। আঞ্জুমান গ্রামের বাড়ি চলে গিয়েছে জাওয়াদের চাচার সাথে। সে গ্রামের বাড়িতে থেকেই পড়াশোনা করছে। বর্তমানে সে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। পূর্ণতার বাবা আজ এসেছে জাওয়াদদের বাসায়। ভদ্রলোক এতদিন দেশে ছিলেন না, বিজনেসের কাজে দেশের বাহিরে গিয়েছিলেন। এরই সুযোগ নিয়ে পূর্ণতা এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। ভদ্রলোক লজ্জায় জাওয়াদের বাবা মায়ের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না। জাওয়াদের বাবা নিয়াজ শেখ পূর্ণতার বাবার ইতস্ততা বুঝতে পারে, তাই সে তার ইতস্ততা বোধ কমাতে হাস্যোজ্জ্বল মুখে বলে ওঠেন, আহমেদ সাহেব, কিছুই যে নিচ্ছেন না। এই গরিবের ঘরের খাবার কি এতটাই খারাপ হয়েছে যে মুখেও তোলা যাচ্ছে না? আফজাল সাহেব নিয়াজ শেখের হাত ধরে বলেন, ছি ছি ভাই সাহেব, কি বলছেন? আমি আসলে আমার মেয়ের কৃতকর্মের জন্য ভীষণ লজ্জিত। আপনারা ওকে ক্ষমা করে দিন ভাই সাহেব।
মেয়ে আমার একটু পাগলাটে স্বভাবের, কিন্তু বিশ্বাস করুন, একবার যে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দিবে, তার জন্য জানটাও দিতে দ্বিতীয়বার ভাববে না, আবার নিতেও ভাববে না। কি ঠিক বললাম তো? পাশ দিয়ে যাওয়াদের মা কথাটি বলে ওঠেন। ভদ্রমহিলার এই 2 দিনে একবারও না ছেলের সাথে আর নাই বা পূর্ণতার সাথে কথা বলেছেন। যাওয়ার 2 দিনে কতবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ভাতিজির কষ্টে তিনি যেন অন্ধ হয়ে গিয়েছে। নিজের ছেলের থেকেও মুখ ঘুরিয়ে নিয়েছে। আফজাল সাহেব কিছু বলার আগে পূর্ণতা বলে ওঠে, এই না হলে আমার শাশুমা। 2 দিনই নারী নক্ষত্র সব চিনে নিয়েছেন। আহ আফজাল সাহেব মেয়ের দিকে কড়া চোখে তাকাতেই পূর্ণতা চুপ হয়ে যায়। ভদ্রলোক আরো কিছুক্ষণ পূর্ণতার হয়ে তাদের কাছে ক্ষমা চান এবং যাওয়ার আগে অনুরোধ করেন তারা যেন পূর্ণতা আর জাওয়াদের সম্পর্কটা মেনে নেয়। কিন্তু জাওয়াদের মা মুখের ওপর জানিয়ে দেয় সে পূর্ণতাকে কখনোই নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিবেন না। কথাটা বলেই সে নিজের রুমে চলে যায়। কি আর করার, পরিস্থিতি এখন গরম, আর দোষটাও পূর্ণতারই বেশি। তাই আফজাল সাহেব চেয়েও বেশি কিছু বলতে পারেন না। আফজাল সাহেব আরো কিছুক্ষণ থেকে চলে যান। তিনি বের হওয়ার কিছুক্ষণ পরেই জাওয়াদও বাসা থেকে বের হয়ে যায়। বাসার এমন গুমোট পরিবেশে তার দম বন্ধ হয়ে আসছে। পূর্ণতা তাকে কয়েকবার পিছু ডাকে, কিন্তু জাওয়াদ তার ডাক উপেক্ষা করে চলে যায়। মিস্টার শেখও নিজের রুমে চলে যায়। বাসায় এখন ফ্রি আছে জাওয়াদের বোন জিনিয়া। পূর্ণতা শ্বশুর শাশুড়ির রুমে দরজা বন্ধ দেখে জিনিয়ার রুমে চলে যায় আড্ডা দিতে। নিজের রুমে প্রিয় ভাবিকে দেখে জিনিয়া খুশি হয়ে যায়। ভাবি, আপনি এসেছেন? হ্যাঁ রে আমার কৈতুরী, হেসে জবাব দেয় পূর্ণতা। পূর্ণতা জিনিয়াকে আদর করে বলে, থ্যাংক ইউ ননদিনী। তুমি যদি সাহায্য না করতে তাহলে এই জীবনে তোমার ভাইয়ের বউ হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যেত আমার। ম্যানশন নট ভাবি সাহেবা, ভবিষ্যতে একটা হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে দিয়ে এই ঋণ শোধ করে দিয়েন তাহলেই হবে। কথাটা দুষ্টুমি করেই বলে জিনিয়া। পূর্ণতা তার এহেন কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। এইটুকু মেয়ে কি বিচ্ছু? পূর্ণতা আলতো করে তার কান টেনে দিয়ে বলে, ভীষণ দুষ্টুমি হচ্ছে না ভাবির সাথে? বলবো বাসায় বিয়ের কথা? না না ভাবি, তাহলে আমিও কিন্তু তোমার সিক্রেট বলে দিব। ওরে পাকা মেয়ে, আমায় হুমকি দেওয়া হচ্ছে? না না, এত চালাক ননদিনী ঘরে রাখলে সংসার হবে কিভাবে? আজই তোমার ভাইয়ের সাথে কথা বলবো আমি তোমার বিয়ে নিয়ে। ভাবি। কিউট একটা পাপ্পি ফেস বানিয়ে জিনিয়া পূর্ণতাকে ডেকে ওঠে। পূর্ণতার তার এমন মুখাবয়ব দেখে কি যে মায়া হয়। সে বাবা মায়ের একমাত্র সন্তান হয়, তার খেলার সাথীও কেউ ছিল না। তার একটা বড় ভাই আছে, আপন না অবশ্য, তার চাচার ছেলে, কিন্তু সেও বাহিরে বাহিরে থাকে বেশিরভাগ সময়। এমনিতে পূর্ণতা বলতে জান দেয় তার ভাই। তার চাচার ছেলে আরিয়ানও বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় সে পূর্ণতাকে নিজের বোনের মতো আদর করে। পূর্ণতা জিনিয়াকে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে। জিনিয়াও তাকে বোনের মতোই সম্মান করে। এখন আপনাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন এসেছে, যাকে জিনিয়া কিডন্যাপ করে রাখলো একদিন এক রাত, আবার তার ভাইয়ের হবু বউকে ভাগিয়ে নিজে বউ হলো, তার সাথে এত মাখো মাখো সম্পর্ক কেন জিনিয়ার? এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। পূর্ণতা জাওয়াদের পরিবারের সাথে পূর্ব থেকে হালকা পাতলা পরিচিত ছিল। জাওয়াদ গত 1.5 বছর ধরে তাদের কোম্পানিতে ম্যানেজার হিসেবে রয়েছে। কোম্পানির এক প্রজেক্টের সাকসেস পার্টিতে জাওয়াদের পরিবার আমন্ত্রিত ছিল। তখনই পূর্ণতা তাদের সাথে পরিচিত হয়। প্রথম দেখাতেই পূর্ণতার বন্ধুত্বসুলভ আচরণ কিশোরী জিনিয়ার মনে দাগ কেটে দেয়। আঞ্জুমান খারাপ এমন না, কিন্তু তাকে জিনিয়া এক অগত্যা কারণে পছন্দ করে না। তার মা তাকে সবসময় আঞ্জুমানের সাথে তুলনা দিয়ে কথা বলে। এছাড়া আঞ্জুমান একটু বেশিই ফুফু ভক্ত। ঢাকায় তাদের বাড়ি আসলে জিনিয়ার অবস্থা নাজেহাল করে দেয়। এটা কর সেটা কর আদেশ দিতে দিতে মায়ের বকুনির ভয়ে জিনিয়াকে অনিচ্ছা সত্ত্বেও করতে হয়। পূর্ণতাকে জাওয়াত সেদিন ডেকে নিয়ে গিয়ে অনেক অপমান করে। তার ভালোবাসাকে সন্দেহের দৃষ্টিতে দেখে, প্রশ্নবিদ্ধ করে তার নিষ্পাপ অনুভূতিকে। পূর্ণতা জাওয়াতে রিজেকশন পেয়ে যতটা না কষ্ট পেয়েছে, তার এমন অপমানে সে বহু গুণ ক্ষেপে গিয়েছে। জাওয়াত তাকে ডেকে নিয়ে গিয়ে বলেছে, জাওয়াদের প্রতি তার ভালোবাসা একটা আকর্ষণীয় বস্তুর মতো।
যেটা সে জাওয়াদের কাছে চাওয়ার পর না পেয়ে তার বাবার মাধ্যমে পেতে চাচ্ছে। আসলে পূর্ণতা, ভালোবাসা কি সেটাই জানে না প্রকৃত অর্থে। জাওয়াদের এমন বক্তব্যই পূর্ণতাকে বাধ্য করে এমন একটা ঘটনা ঘটাতে। পূর্ণতা জিনিয়ার স্কুলে গিয়ে তার কাছে সাহায্য চায়। জিনিয়া প্রথমে সবটা শুনে কিছুটা ঘাবড়ে গেল। পূর্ণতার বোঝানোর পর সে রাজি হয় কিডন্যাপিং এর বিষয়ে পূর্ণতাকে সাহায্য করতে। তাদের প্ল্যান অনুযায়ী জিনিয়া কিডন্যাপিং এর দিন তার মায়ের কাছে আবদার করে আঞ্জুমান যাতে তাকে বিকেলে কোচিং থেকে আনতে যায়। তার মাও সহজেই রাজি হয়ে যায়। আঞ্জুমান জিনিয়াকে কোচিং থেকে আনতে গেলেই পূর্ণতার লোকেরা তাদের কিডন্যাপ করে। পূর্ণতা জিনিয়াকে ছেড়ে দিয়ে খানিকটা ভীতু গলায় বলে, ননদিনী, তোমার ভাই আর মা তো সেই ক্ষেপে আছে আমার উপর। কিছু টিপস দাও তাদের মন গলানোর জন্য। জিনিয়া তাকে অভয় দিয়ে বলে, ব্যাপার না ভাবি সাহেবা, ভাইয়াকে গলানো কয়েকদিনের ব্যাপার। ভাইয়া সহজে কারোর সাথে বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। আপনি ভাইয়ার কাছে হত্যে দিয়ে পড়ে থাকেন, দেখবেন ভাইয়া কয়েকদিনের মাঝে আইসক্রিমের মতো গলে গিয়েছে। তবে ভাইয়া কিন্তু প্রচন্ড মা ভক্ত। আম্মু তাকে ডানে যেতে বললে সে ডানে যাবে, বায়ে যেতে বললে বায়ে যাবে। যদিও সেখানে কোনো বিপদ থাকুক না কেন, কিন্তু সে মায়ের কথার উপরই অটল থাকবে। আপনাকে কৌশলে ভাইয়াকে নিজের প্রতি দুর্বল করতে হবে। কিন্তু আম্মু, যিনি একটা ঢোক গিলে তার মায়ের কথা স্মরণ করে। ভদ্রমহিলা প্রচন্ড কঠোর হৃদয়ের অধিকারী। কথাটা মনে পড়তেই জিনিয়ার গলা শুকিয়ে কাঠ কাঠ হয়ে যায়। আম্মু প্রচন্ড কঠোর ভাবিপু। একবার আমি স্কুল থেকে ফিরার সময় বাসার কাছে যেই মাঠটা আছে না, সেখানে ক্রিকেট খেলা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই বাসায় আসতে দেরি হয়ে যায়। হুঁশ ফিরতে আমি দৌড়ে বাসায় আসি। আম্মু আমার বাসায় আসার কারণ জানার পর সেদিন আমার সারাদিন না খাইয়ে রেখে শাস্তি দিয়েছিল। তার মতে আমি নাকি বকে যাচ্ছি। সারাদিন না খেয়ে থাকার পর আমি কিছুটা অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলাম। তাও আম্মু আমাকে খাবার দেয়নি। পরে ভাইয়া রাতে আম্মু ঘুমিয়ে যাওয়ার পর আমায় লুকিয়ে খাবার দিয়েছিল। শাশুড়ি মায়ের নিষ্ঠুরতার কথা শুনে এবার পূর্ণতার নিজেরই ভয় লাগতে শুরু করে দেয়। ঘুমের ঘোরে কয়েক ফোঁটা ঠান্ডা পানি চোখে মুখে পড়ায় জাওয়াত বিরক্তিতে মুখ বিকৃত করে নেয়। কাজটা কে করেছে তা তার ঘুমন্ত মস্তিষ্ক ভালো করে জানে। জাওয়াত চোখ না খুলে মনে মনে ঠিক করে নেয় আজ তার ইফতিজার বউকে কষিয়ে একটা চপটাঘাত সে করবেই করবে। সারা রাত সাপের মতো ঝাপটে ধরে ঘুমাবে, সকালেও ডিস্টার্ব করতে ছাড় দেয় না। সাত সকালে তার ঘুমটা ভাঙানোর কোনো কারণ ছিল কি? কিন্তু হায়, চোখ খোলার পর সে তো তার ইফতিজার বউকে কোথাও খুঁজে পায় না। বরং তার বদলে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ এক পরী। পরীটি কালো রঙের শাড়ি পরা, আঁচল কাঁধের উপর উঠিয়ে কিছুটা উপর হয়ে তার ভেজা চুল মুছছে। চুল সামনে নিয়ে মোছার কারণে খোলা পিঠ আর লতানো কোমরের বেশিরভাগ অংশই জাওয়াদের সামনে উন্মুক্ত। পূর্ণ তার ফর্সা শরীরে কালো রংটা জাওয়াদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। সকাল সকাল এমন এক দৃশ্য জাওয়াদকে একটা ঘোরের মাঝে নিয়ে যায়। পূর্ণ তার চুল মোছা শেষ করে আয়নার দিকে তাকালে দেখতে পায় জাওয়াদ কেমন একটা দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। পূর্ণতা আয়নার মাধ্যমে সূক্ষ্ম দৃষ্টি নিয়ে তাকালে বুঝতে বাকি থাকে না জাওয়াদের সেই গভীর ঘোলাটে চাহনির অর্থ। সারাদিন যতই বাদরামি ফাজলামি করুক না কেন, শ্যামপুরুষের ওই চাহনিতে পূর্ণতা কেন জানি লজ্জাবতী পাতার মতো লজ্জায় নেতিয়ে যাচ্ছে। পূর্ণতা টাওয়ালটা খামচে ধরে জাওয়াদের দিকে ফিরে, তারপর মিনমিনে গলায় বলে, উঠবেন না? অফিসে যেতে লেট হয়ে যাবে তো এরপর। জাওয়াদ তাও তার দিকে হা করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জাওয়াদের কৃষ্ণবর্ণের চোখের তারায় শুধু পূর্ণতাই পূর্ণতা। জাওয়াদকে উত্তর না দিতে দেখে পূর্ণতা আরেকটু মিয়ে যায় লজ্জায়। ঘাড় ডানে ঘুরিয়ে দেওয়াল ঘড়িতে একবার সময় দেখে নেয়। 8টা 20 বাজে ঘড়িতে। 9টায় অফিসে থাকতে হবে। 9:30টায় তাদের একটা মিটিং আছে। পূর্ণতা কিছুটা সংকোচ নিয়ে জাওয়াদের দিকে এগিয়ে যায়। তারপর নিজের ডান হাত জাওয়াদের সামনে নিয়ে তার কিছুটা হা হয়ে যাওয়া মুখটা বন্ধ করে দেয়। জাওয়াদকে বলে, উঠবেন না? অফিসের না আজ মিটিং আছে, লেট হয়ে যাবে না? পূর্ণতা শাড়ির সাথে মিলিয়ে 2 হাতে চুড়িও পরেছিল। সেই চুরির রিনিঝিনি আওয়াজে জাওয়াদের ঘোর কাটে। সে চট করে নিজের মুখটা সবসময়ের মতো গুরুগম্ভীর করে নিতে চায় এবং কিছুটা সফলও হয় বটে। সে পূর্ণতাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়।
ওয়াশরুমে দরজা লাগানোর আগে শুনতে পায় পূর্ণতা বেড গোছাতে গোছাতে বলছে, এতক্ষণ চোখ দিয়ে গিলে খাচ্ছিল, এখন আবার ঢং করে। হুহ, কালে কালে আরো কত কিছু যে দেখা লাগবে। যাওয়াদের ভারী কি চোয়াল শক্ত হয়ে যায়। নিজের বোকামির জন্য নিজেকে বকতে বকতে ঠাস করে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। শাওয়ার শেষ করে এসে পরিপূর্ণ গোছানো বেডরুম পায়। সেই সাথে তার অফিসে পড়ে যাওয়া জামা কাপড়গুলো পূর্ণতা গুছিয়ে রেখে গিয়েছে। জাওয়াত ঘাটতারামি করে অন্যান্য দিনের মতোই আজও পূর্ণতা রেখে যাওয়া ড্রেসগুলো পরে না। ওয়ার্ড্রব থেকে নিজের মন মতো এক স্যুট জামা কাপড় বের করে নিয়ে সেটা পরে একদম রেডি হয়ে বের হয় রুম থেকে। ড্রয়িং রুমে এসে দেখে তার বাবা মা ও বোন ব্রেকফাস্ট করছে। পূর্ণতা খাবার সামনে নিয়ে বসে আছে, হয়তো তার জন্য অপেক্ষা করছে। তাকে রেখেই ব্রেকফাস্ট শুরু করে দেওয়ায় জাওয়াত কিছুটা কষ্টই পায়। আগে কখনো এমনটা হয়নি। সকালে ও রাতে সবসময় তারা একসাথে খাবার খেত। এটা যেন তাদের পরিবারের অঘোষিত নিয়ম ছিল। কিন্তু তার ও পূর্ণতার বিয়ের পর এই নিয়ম বদলে গিয়েছে। জাওয়াদের মা এতটাই কঠোর হয়ে গিয়েছেন যে ছেলের সাথে এক টেবিলে বসে অবধি খান না। জাওয়াত বেশ কয়েকবার তার মায়ের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু মিসেস শেখ তার রাগ জেদ বজায় রেখে কথা বলেননি। আজও মিসেস শেখ জাওয়াতকে ডাইনিং টেবিলে বসতে দেখে নিজের প্লেট নিয়ে রুমের দিকে হাঁটা দেয়। বিষয়টা জাওয়াদের কষ্টকে আরো বহুগুণ বাড়িয়ে দেয়। মিস্টার শেখের খাওয়া হয়ে যাওয়া সত্ত্বেও সে বসেছিলেন। মিসেস শেখের আকস্মিক চলে যাওয়ায় সে কয়েকবার পেছন ডাকে তার, কিন্তু মিসেস শেখ তার ডাক উপেক্ষা করেই চলে যান। মিস্টার শেখ এবার কিছুটা রেগে যায়। ছেলেটার মলিন মুখ ও ছলছল চোখ দেখে তার বেশ খারাপ লাগে। সে রুমে চলে যায় নিজের মিসেসকে বোঝাতে। অন্যদিকে জাওয়াত কিছুক্ষণ বাবা মায়ের প্রস্থানের দিকে তাকিয়ে থাকে অশ্রুসিক্ত চোখে। তারপর ব্রেকফাস্ট না করে অফিস ব্যাগ নিয়ে হনহনিয়ে বাসা থেকে বের হয়ে যায়। পূর্ণ তার জিনিয়া কয়েকবার তাকে ডাকলেও সে শোনে না। পুরো ঘটনার সময় তারা দুজন চুপ করে দেখছিল। তাদের দুজনের মনও বেশ খারাপ হয়ে যায়। পূর্ণতা নিজেও ব্রেকফাস্ট করে না, বরং টিফিন বাক্সে বেশি করে তাদের দুজনের জন্য খাবার নিয়ে ছুট লাগায় অফিসের উদ্দেশ্যে। মিটিং শুরু হয় ২০ মিনিট আগে হাঁপাতে হাঁপাতে নিজের কেবিনে আসে। তারপর পিয়নকে দিয়ে জাওয়াতকে নিজের কেবিনে ডাকিয়ে নিয়ে আসে। জাওয়াত পূর্ণতার কেবিনে যেতে যেতে কয়েকজনের ফিসফিসানি শুনতে পায়। তারা বলছে, অফিসে আসতে না আসতে এদের জামাই বউয়ের নাটক শুরু হয়ে গেছে। আরেকজন বলে ওঠে, জাওয়াত বেশ গভীর জলের মাছ, কেমন চুনোপুটি হয়ে রাঘব বোয়ালকে হাত করে ফেলল। এলে মাছে বটে। আরেকজন ছেলে কলিগ বলে ওঠে, সার্ভিস বোধহয় ভালোই দেয় জাওয়াত সাহেব। লাস্টের কথাটি শুনে জাওয়াদ আর নিজের তপ্ত মেজাজ কন্ট্রোল করতে পারে না। ছুটে গিয়ে ওই ছেলেটার বাম কান বরাবর ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আশেপাশে দাঁড়িয়ে থাকা অন্যরা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায়। জাওয়াদ তাকে আরেকটা দিতে যাবে, তখন কয়েকজন একসাথে ঝাঁপিয়ে পড়ে তার উপর। পিয়ন পুরো ঘটনা দেখে দৌড় পূর্ণতাকে খবরটা দিয়ে চলে যায়। পূর্ণতা পিয়নের কাছ থেকে এই ঘটনা শুনে দৌড়ে বাহিরে এসে দেখে কয়েকজন ছেলে জাওয়াদকে ধরে আছে। আর জাওয়াদ যেই ছেলেটাকে থাপ্পড় মেরেছিল সে জাওয়াদকে মারছে। দৃশ্যটা দেখে পূর্ণতার রক্ত ছলকে ওঠে। পূর্ণতা গলা ফাটিয়ে বলে ওঠে, কি হচ্ছে এখানে এসব? ছাড়ুন ওনাকে সবাই। পূর্ণতা চিৎকার করে বলা কথাটা শুনে সবাই কিছুটা ভয় পেয়ে যায়। পূর্ণতা চঞ্চল পায়ে জাওয়াদের কাছে এসে দেখে জাওয়াদের ঠোঁটের কোণে রক্ত বের হচ্ছে। রক্ত দেখে পূর্ণতার বুকে একটা চাপ লাগে। পূর্ণতা কাঁপা কাঁপা হাতে কেটে যাওয়া জায়গাটা স্পর্শ করে। জাওয়াদ তার হাত সরিয়ে দিতে চাইলে পূর্ণতা চোখ গরম করে তাকায়। পূর্ণতা উচ্চস্বরে পিয়নকে বলে ফার্স্ট এড বক্স নিয়ে আসতে। পিয়ন দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে পূর্ণতাকে দেয়। পূর্ণতা জাওয়াদকে একটা চেয়ার টেনে বসিয়ে দেয়। তারপর নিজেই জাওয়াদের কেটে যাওয়া জায়গাটায় মলম লাগিয়ে দেয়। জাওয়াদকে ট্রিটমেন্ট দেওয়ার পর এবার পূর্ণতা সেই ছেলেগুলোর দিকে রক্তচক্ষু দৃষ্টি নিয়ে তাকায়, যারা জাওয়াদকে ধরে রেখেছিল আর জাওয়াদকে যে মারছিল। তারপর হাড় হিম করা গলায় বলে, পুরো ঘটনা এ টু জেড সবটা বলবেন আপনারা। একটা বিন্দু অক্ষরও যদি বাদ যায় তাহলে তার হাড় থেকে মাংস আলাদা করব আমি নিজের হাতে। ছেলেগুলো জানে পূর্ণতা কতটা ডেঞ্জারাস। তারা ঘাবড়ে গিয়ে সব দোষ জাওয়াদের ঘাড়ে চাপিয়ে দেয়। তারপর পূর্ণতা জাওয়াদের দিকে ফিরে তাকায় তার বক্তব্য শোনার জন্য। জাওয়াদ শান্ত গলায় তাকে কে কি বলেছিল সবটা জানায়।
জাওয়াদের কথা শুনে বাকিদের মুখে হাত। তারা একবার পূর্ণতা লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে আছে, আরেকবার জাওয়াদের দিকে তাকাচ্ছে, তো আরেকবার ছেলেগুলোর দিকে তাকাচ্ছে। জাওয়াত সব সত্য বলে দেওয়ায় সেই ছেলেগুলো আরো ভয় পেয়ে যায়। তারা সকলে জাওয়াতকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চায়। তখনই পূর্ণতা তার অ্যাসিস্ট্যান্ট সিনথিয়াকে বলে এই ফ্লোরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে আসতে। এমন না সে জাওয়াতকে অবিশ্বাস করছে, বরং জাওয়াদের কণ্ঠে দৃঢ়তা ও চোখের চাহনি উপস্থিত সকলকে বলে দিচ্ছে আসল অপরাধী কে। তাও পূর্ণতা সকলের কাছে জাওয়াদের মর্যাদা উঁচুতে রাখতে ও আসল দোষী কে তা প্রমাণ সহিত চিহ্নিত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আনতে বলে। সিনথিয়া 10 মিনিটের মধ্যে ফুটেজ নিয়ে আসে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর পূর্ণতার নিকট সবটা পানের মতো পরিষ্কার হয়ে যায়। ঝামেলা সৃষ্টিকারী ব্যক্তিদের সংখ্যা ছিল 4 জন। তারা পূর্ণতার রাগে লাল হয়ে আসা মুখশ্রী দেখে ভয় পেয়ে যায়। তারা খুব ভালো করেই জানে পূর্ণতার ক্ষমতা কতটা, আর সে ঠিক কি কি করার ক্ষমতা রাখে তাদের সাথে। তাই তারা ভয় পেয়ে গিয়ে পূর্ণতার পায়ের সামনে বসে মাফ চাইতে থাকে। পূর্ণতা 2 কদম পেছনে চলে গিয়ে বলে জাওয়াদ সাহেবের পা ধরে মাফ চান। ছেলেগুলো বিনা বাক্য পেয়ে জাওয়াদের পা ধরতে গেলে জাওয়াদ থামিয়ে দেয় তাদের। পূর্ণতাকে উদ্দেশ্য করে বলে যথেষ্ট হয়েছে, লাগবে না এমনটা করার। পূর্ণতা জাওয়াদের এক হাতের বাহু পেঁচিয়ে ধরে বলে চুপচাপ যা হচ্ছে হতে দিন জামাইজান। দে ডিজার্ভ মোর পানিশমেন্ট দেন দিস। নাকি আপনি চান আমি ওদের হাড় থেকে মাংস আলাদা করে আপনার পায়ের কাছে রাখি? চাইলে বলতে পারেন, আধা ঘন্টার মাঝে কাজটা হয়ে যাবে। পূর্ণতা হাসতে হাসতে কথাটা বলে জাওয়াতকে তাকে বর্তমানে কেমন সাইকো লাগছে। সকলে ভয় পেয়ে যায় তার ব্যবহার ও কথা শুনে। সেই 4 জন ছেলেও ভয় পেয়ে কাঁদতে কাঁদতে জাওয়াদের পা চেপে ধরে মাফ চাইতে থাকে। জাওয়াত কথা না বাড়িয়ে তাদের মাফ করে দেয়। তার বউ যে কতটা ডেঞ্জারাস চিজ সে খুব ভালো করে জানে। পূর্ণতা সিকিউরিটি গার্ডকে ডাকিয়ে ছেলে 4 জনকে বের করে দেয় অফিস থেকে। তারা কাঁদতে কাঁদতে অনুরোধ করে তাদের সাথে এমনটা না করতে, কিন্তু পূর্ণতা শুনেও শুনছে না তাদের কথা। তাদের বের করে দেওয়ার আগে পূর্ণতা সকলের উদ্দেশ্যে বলে মিস্টার জাওয়াদ শেখ, হাজব্যান্ড অফ আনাবিয়া শেখ পূর্ণতা, ওনাকে কেউ বিন্দু পরিমাণ কষ্ট দিলে আমি পূর্ণতা তার জীবন জাহান্নাম বানাতে কোনো ত্রুটি রাখবো না। এটা অফিস, আপনাদেরও আমার কর্মস্থল। এখানে কেউ পার্সোনাল বিষয় নিয়ে খোঁচাখুচি করলে তাকে চাকরি থেকে বের করে দিতে আমি 2বার ভাববো না। সেই খোঁচাটা হোক আমার জন্য, বা জাওয়াদ সাহেবের জন্য, বা অফিসের অন্যান্য এমপ্লয়ীদের জন্য। এটা শুধু নিজেদের কর্মস্থল ভাববেন না আপনারা, এটাকে একটা পরিবার ভাববেন। আর পরিবারের এক সদস্য কি আরেক সদস্যকে কষ্ট দিয়ে কখনো কথা বলে? এই প্রশ্নটা রইল আপনাদের সকলের কাছে। অ্যান্ড ইউ ইডিয়টস, তোদের যদি আমার অফিসের আশেপাশেও কোনোদিন দেখেছি, তাহলে সেদিন সত্যি সত্যি হাড় থেকে মাংস আলাদা করে আমার পোষা কুকুরদের খাওয়াবো, কথাটা মাথায় রাখিস। নাও এভরিওয়ান ব্যাক টু ইউর ওয়ার্কস। সকলে পূর্ণতার নির্দেশ পাওয়া মাত্রই নিজেদের ডেস্কে বসে কাজ করতে শুরু করে। পূর্ণতা এখনো জাওয়াদের বাহু জড়িয়ে ধরে আছে। জাওয়াদ তার হাত ছাড়িয়ে চলে যেতে নিলে পূর্ণতা হাতটা আরো শক্ত করে ধরে। তারপর ধিমি গলায় দাঁত কিরমিরিয়ে বলে আপনাকে না কেবিনে ডাকলাম, না খেয়ে চলে আসলেন কেন? হ্যাঁ, চলুন কেবিনে, আপনাকে ভর্তা বানিয়ে দুপুরে লাঞ্চ করবো আজ। জাওয়াত নিচের দিকে তাকিয়ে দেখে পূর্ণতা চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে। পূর্ণতা জাওয়াদের থেকে খানিকটা খাটো। জাওয়াদের থুতনির কাছে পড়ে পূর্ণতা। বয়সও ছোট তার থেকে, অথচ এই ছোট মেয়েটা তার অবস্থা নাজেহাল করে রেখেছে। জাওয়াত মনে মনে বলে ওঠে ছোট মরিচের ঝাল বেশি বোধ হয়, একেই বলে। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে জাওয়াত বাসায় ফিরে রাত 8টা নাগাদ। জিনিয়া তাকে দরজা খুলে দিয়ে পুনরায় পড়তে বসে। ড্রয়িং রুমে বসেই সে সাধারণত পড়ালেখা করে। এই কাজটা করতে মিসেস শেখই অবশ্য বলেছেন। তার ধারণা জিনিয়া নিজের রুমে বসে পড়াশোনা করে না ঠিকমতো। যদিও তার ধারণা সম্পূর্ণ ভুল, কারণ মেয়েটা ক্লাসের টপার। ভালো ছাত্রী হওয়ার দরুন স্কুল থেকে প্রায়ই স্যার ম্যামরা ফোন দিয়ে তার নামে প্রশংসা করে। জাওয়াত নিজের রুমে গিয়ে অফিস ব্যাগটা টেবিলের ওপর রেখে শার্টের বাটন খুলতে থাকে।
ঠিক তখনই ঝড়ের মতো উড়ে পূর্ণতা এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে রুমে প্রবেশ করে। চঞ্চল পায়ে জাওয়াদের কাছে এসে শরবতের গ্লাসটা জাওয়াদের হাতে ধরিয়ে দিয়ে ব্যস্ত গলায় বলে, ৩ ঢুকে শেষ করুন। আমি আপনার জামা কাপড় ওয়াশরুমে রেখে এসেছি। আর জানেন, আজ শাশুমা যখন রান্না করছিল আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। উনি রাগারাগি করেননি, বোধহয় রাগ কমছে। আমি তার রাগ চটজলদি ভ্যানিশ করার একটা ট্রিক্স আবিষ্কার করেছি। জিজ্ঞেস করুন কি? জাওয়াদের শার্টের বাটন খুলতে খুলতে পূর্ণতা একা একাই কথাগুলো বলতে থাকে জাওয়াদকে, কিছু বলতে না দিয়ে। জাওয়াদ জানে এই মেয়ে পেটের সব কথা উগলে না দেওয়া পর্যন্ত স্থির হবে না। তাই সে বেডে বসে শরবত খেতে খেতে জিজ্ঞেস করে, কি ট্রিক সেটা? পূর্ণতা উচ্ছ্বসিত গলায় বলে, চলুন আমরা টপাটপ বেবি নিয়ে ফেলি কয়েকটা। তারপর মায়ের কোলে ধরিয়ে দিব। নাতি নাতনিদের সামলাতে গিয়ে উনি রাগেই ভুলে যাবেন। কি ট্রিক্সটা জোস হবে না? জাওয়াদ মাত্র এক চুমুক শরবত গলদকরণ করেছিল, আরেক চুমুক নিচ্ছিল, তখনই পূর্ণতা এই কথাটা বলে, তাদের বিয়ের ৫ নম্বর দিন চলছে আজ। ধরতে গেলে তারা এখনো নববরবধূ। সেই নববধূর মুখে টপাটপ কয়েকটা বাচ্চা নেওয়ার কথা শুনে জাওয়াদের তালুতে উঠে যায় শরবত। বেচারা খুব খুব করে কাশতে থাকে। পূর্ণতা তাকে কাশতে দেখে তার কাছে এসে তার পিঠে ও মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, ষাট ষাট, সবেতে আপনার তাড়াহুড়ো। আমি কি বলেছি এখনই বাচ্চা নেওয়ার প্রসেস শুরু করতে? আস্তে ধীরে খাবেন না। তালুতে উঠিয়ে ফেললেন। পূর্ণতার বেসাইজ কথা শুনে জাওয়াদের কাশি আরো বেড়ে যায়। এই ঠোঁট কাটা ধানি লঙ্কাই ছিল তার মতো একটা শান্ত সৃষ্ট লাজুক ছেলের কপালে। হায় রে কপাল! জাওয়াদের কাশি থামতেই পূর্ণতা রুম থেকে বের হয়ে যায় কিছু একটা বিড়বিড় করতে করতে। জাওয়াদ তার প্রস্থানের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ বেয়াক্কেলের মতো। তারপর উপরের দিকে মুখ তুলে ২ হাত মোনাজাতের মতো করে বলে, হে রাব্বুল আলামিন, এই মেয়েকে একটু সুবুদ্ধি দান করো মাবুদ। সারাদিন আমাকে নাকানি চোবানি খাওয়াতে ব্যস্ত থাকে, তাহলে আমি বাচ্চা আনার প্রসেস শুরুই বা করব কখন? তখনই ভূতের মতো হঠাৎই কোথা থেকে পূর্ণতা প্রকট হয়ে বলে, আমি আপনাকে নাকানি চোবানি খাওয়ানো বাদ দিলে আপনি বাচ্চা আনার প্রসেস শুরু করবেন জামাইজান। পূর্ণতার কণ্ঠস্বর শুনে যাওয়ার দরজার দিকে তাকিয়ে দেখে পূর্ণতা তার ২ পাটি দাঁত বের করে ভেটকি দিচ্ছে। এমন একটা ধরা খেয়ে যাওয়া তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজার সাথে পিঠ লাগিয়ে বুকে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে, হায় খোদা, আমিও দেখি ওর মতো বেসাইজ কথা বলা শুরু করে দিয়েছি। এজন্যই বোধহয় বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। পূর্ণতা ওয়াশরুমের দরজায় নক করতে করতে জিজ্ঞেস করে, ও জামাইজান, বললেন না তো আমি যদি আপনাকে নাকানি চোবানি খাওয়া কমিয়ে দেই বা ছেড়ে দেই, তাহলে কি আপনি আমাদের বাচ্চা আনার প্রসেস শুরু করবেন? কবের থেকে করবেন? আমি আজ এখন থেকে ভালো হয়ে যাচ্ছি, প্রমিস। কাল থেকে শুরু করবেন প্রসেস তাহলে? যাওয়ার তার এহেন কথা শুনে আতকে আতকে উঠতে থাকে। আসার সময় পূর্ণতাকে দরজার সামনে দেখে এসেছিল। দরজা খোলা ছিল তখন। বাসায় ফিরে বাবা আর বোনকে ড্রয়িং রুমে দেখেছিল সে। পূর্ণতা যদি দরজা খুলে রেখে এসব বেফাস কথা বলতে থাকে, তাহলে হয়েছে কাজ। ডিনারের সময় বাবা আর বোনের সামনে যাওয়া হবে না লজ্জায়। জাওয়াত কিছুটা রাগ নিয়ে দরজা খুলতেই পূর্ণতা ব্যালেন্স হারিয়ে জাওয়াদের উপর এসে পড়ে। ঘটনার আকস্মিকতায় জাওয়াত কয়েক কদম পিছিয়ে গিয়ে ওয়াশরুমের ওয়ালের সাথে লেগে যায়। অজান্তেই তার এক হাত চলে যায় পূর্ণতার কোমরে। পূর্ণতাও কিছুটা ভয় পেয়ে গিয়েছিল পড়ে যাওয়ায়। সে চোখ বন্ধ করে ২ হাত দিয়ে খামচে ধরে জাওয়াদের উন্মুক্ত কাঁধ ধয়। সময় কিছুটা অতিবাহিত হয়। জাওয়াদ একটু স্বাভাবিক হতেই সে নিজের থেকে পূর্ণতাকে সরিয়ে দেয় জোর করে। তারপর একটা জোরে ধমক দিয়ে বলে, এই অসভ্য মেয়ে, কতক্ষণ ধরে কি বলে চলছো মাথায় আছে? আর এমন গলা ফাটিয়ে যে বলছো, বাহিরের রুমে বাবা আর আমার ছোট বোন আছে। তারা যদি এসব শুনে ফেললে ভাবতে পারছো কেমন বিব্রতকর পরিস্থিতিতে পড়বো আমি? তুমি না হয় নির্লজ্জ, হায়াহীন মেয়ে মানুষ, বড় হয়েছে অমন পরিবেশে। কিন্তু আমি তো তোমার মতো অমন পরিবেশে বড় হইনি। আরেকবার এমন কথা শুনবো, চড়িয়ে গাল লাল করে বাসা থেকে বের করে দিব। অসভ্য মেয়ে কোথাকার! যাও বের হও ওয়াশরুম থেকে। যাওয়াদের এত এত তিরস্কারে পূর্ণতা ভীষণ কষ্ট পায়। তার বাবা বা বাড়ির কেউ কখনোই তাকে এমন তিরস্কার বা বকা দেয়নি।
এমনকি উঁচু গলায় অবধি কথা বলেনি। পূর্ণতা মোটেই চটপটে স্বভাবের মেয়ে না। তার সকল বাচ্চামি চঞ্চলতা আহ্লাদ আবদার সব তার ব্যক্তিগত আপন মানুষগুলোর কাছে। জাওয়াত তো তার ব্যক্তিগত পুরুষ, তাই তো সে এমন করে জাওয়াদের সাথে। কিন্তু আজ জাওয়াত এমন তিরস্কার করায় তার চোখে পানি চলে আসে। টানা টানা অশ্রুসিক্ত হরিণী চোখে অভিমানী দৃষ্টি নিয়ে পূর্ণতা তার শ্যামসুন্দর পুরুষের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর হুট করে দৌড়ে বের হয়ে যায় ওয়াশরুম থেকে। জাওয়াদের পূর্ণতার অভিমানের টইটুম্বুর চোখের চাহনি দেখে কোথাও একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করে। কিন্তু সে সেই ব্যথাকে পাত্তা না দিয়ে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। বর্তমান, তুই শালা একটা নিরামিষ গন্ডার। এত কিউট সুইট আর বিউটিফুল একটা মেয়ে বউ হলে আমি তো সারাদিন। মাহবুব তার কথা শেষ না করে জাওয়াতের দিকে তাকালে দেখতে পায় জাওয়াত তার দিকে কেমন একটা খেয়ে ফেলা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মাহবুব তার ভুলটা বুঝতে পেরে দাঁত দিয়ে জিভ কাটে। তারপর আমতা আমতা করে কিছু বলতে নিবে, তখন একটা ওয়েটার এসে বিনীতভাবে বলে, স্যার, আমাদের ক্লোজিং টাইম হয়ে গিয়েছে। অনুগ্রহ করে যদি আপনারা এখন আসতেন তাহলে ভালো হতো। ওয়েটারটির কথা শুনে জাওয়াদ ও মাহবুব দুজনই চমকে গিয়ে নিজেদের ঘড়ির দিকে তাকালে দেখতে পায় রাত ৮টা বেজে গিয়েছে অলরেডি। তারা এসেছিল বিকাল ৫টায়। তাদের এখানে আসা ৩ ঘন্টা হয়ে গিয়েছে, তারা টেরও পায়নি। তারা দুজন অলরেডি ৩ মগ করে ৬ মগ কফি অলরেডি শেষ করেও ফেলেছে। জাওয়াত বিল পে করার পর তারা দুজন সেই ক্যাফে থেকে বের হয়ে আসে। জাওয়াত বিলের সাথে এক্সট্রা কিছু টিপসও দিয়ে আসে। তারা তাদের রিসোর্টে ফিরে যাচ্ছে। ফেরার পথে জাওয়াত গাড়ি চালাচ্ছে আর মাহবুব পাশে বসে দাঁত দিয়ে নখ কাটছে। জাওয়াত আর চোখে একবার তাকে দেখে বলে, ৩ বাচ্চার বাপ হয়ে এখনো নিজের অ্যাংজাইটি কমাতে দাঁত দিয়ে নখ কাটিস? এই তোর বউ তোকে ধরে ঘাড়ায় না? জাওয়াদের কথা শুনে মাহবুব ফট করে তার মুখ থেকে হাত সরিয়ে ফেলে। তার বউ এর জন্য তাকে প্রচন্ড বকাঝকা করে, কারণ তার দেখাদেখি তার ছেলে মেয়েগুলো এমন দাঁত দিয়ে নখ কাটা শিখে গিয়েছিল প্রায়। মাহবুব নিজের আগ্রহ দমাতে না পেরে বলেই ফেলে, তারপর কি হলো দোস্ত? তোদের প্রেমটা কিভাবে হয়েছিল? তুই তো বললি তুই ভাবিকে অনেক বেশি ঘৃণা করতি, তাহলে ওই বাচ্চাটা এলো কিভাবে? নাকি ওই সন্তান তোর না? এই প্রশ্নটা করে বোধহয় মাহবুব তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলল। প্রশ্নটা শোনার সাথে সাথে জাওয়াত জোরে একটা ব্রেক কষে। রাগ নিয়ন্ত্রিত রাগটা ঠেলে বের হয়ে আসে এই পর্যায়ে। সে গাড়ির স্টিয়ারিং থেকে হাত সরিয়ে এনে লাগায় এক ঘুষি মাহবুবের গালে। জাওয়াদের শক্তপোক্ত হাতের ঘুষি খেয়ে মাহবুবের গালের ওই পাশটা যেন অবশ হয়ে যায়। মাহবুব তার ভুল বুঝতে পেরে নিজেকে নিজেই চড় লাগায় মনে মনে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। জাওয়াত গাড়ি থেকে নেমে মাহবুবের পাশে এসে দাঁড়ায়। তারপর তার পাশের দরজা খুলে মাহবুবকে টেনে বের করে গাড়ি থেকে। মাহবুব এই পুরোটা সময় তাকে বেশ কয়েকবার সরি বলে ফেলেছে অলরেডি, কিন্তু জাওয়াদের রাগ এবার শান্ত হওয়ার নয়। জাওয়াত তাকে গাড়ি থেকে বের করে নিজে গাড়িতে চড়ে বসে। তারপর গাড়ি স্টার্ট দেওয়ার আগে মাহবুবের দিকে রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে বলে, যে আমার স্ত্রীকে সম্মান করতে পারে না তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোর সাথে আমার সব সম্পর্ক আজ এখানেই শেষ। বন্ধুত্ব, বিজনেস, সব ধরনের সম্পর্ক। আল্লাহ হাফেজ। কথাটা শেষ করেই জাওয়াত গাড়ি নিয়ে চলে যায়। মাহবুব কয়েকবার তাকে পিছু ডাকে, কিন্তু জাওয়াত তার ডাক উপেক্ষা করেই চলে যায়। মাহবুব তার ফোনটাও গাড়িতে ফেলে এসেছে। এই রাতের বেলায় অজানা অচেনা পাহাড়ি এলাকা রাস্তার পাশে দাঁড়িয়ে মাহবুবের বেশ ভয়ই লাগে। নিজের বেশি ছুটতে থাকা মুখটার জন্য আস্থার এই পরিণতি। এদিকে জাওয়াদ হাই স্পিডে গাড়ি চালিয়ে নিজেদের রিসোর্টে ফিরে। তার চোখ মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে সে প্রচন্ড রেগে আছে। তার পিএ হুমায়ুন রিসোর্টের রিসেপশন এরিয়াতেই ছিল। নিজের বসকে এভাবে রেগে রিসোর্টে ঢুকতে দেখে হুমায়ুন বেশ ভয় পেয়ে যায়। জাওয়াদের রাগ মানে বড় ব্যাপার সেপার, কারণ জাওয়াদ সহজে রাগে না। এই রাগের কারণেই নাকি সে তার জীবনের মূল্যবান সম্পদ খুইয়েছে। জাওয়াদ সবসময় তাকে পরামর্শ দেয় না রাগ করতে, কিংবা রাগ উঠলে কন্ট্রোল করতে নিজেকে। রাগের মাথায় বেশি কথা না বলতে বা করতে, কারণ রাগের মাথায় যাই করা হোক না কেন তার ফলাফল যে খুব একটা ভালো হবে তা কিন্তু নয়। হুমায়ুন জাওয়াদের পেছন পেছন সার করতে করতে দৌড় লাগায়। জাওয়াদ একটু থেমে দাঁড়ায়। তারপর হুমায়ুনের দিকে ফিরে গম্ভীর গলায় বলে, 10 মিনিটের দূরের রাস্তায় মাহবুব আছে, ওকে নিয়ে আয়।
আর ওর সাথে বিজনেসের সকল সম্পর্ক শেষ করার ব্যবস্থা কর। নে চাবি। পকেট থেকে গাড়ির চাবি বের করে তার হুমায়ুনের দিকে ঢিল মারে। হুমায়ুন কোনো মতে চাবিটা ক্যাচ করতে সক্ষম হয়। যাওয়ার আগে এও বলে যায়, আজ রাতে যদি আমার দরজায় কোনো নক পড়ে তাহলে কাল থেকে তুই নতুন চাকরি খোঁজা শুরু করবি বলে দিলাম আমি। কথাটা শেষ করে জাওয়াদ চলে যায় নিজের রুমে। এদিকে পেছনে রেখে যায় হতভম্ব হওয়া হুমায়ুনকে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।